শাড়ির আঁচল একপাশে ফেলে রেখে কেবল কুচিগুলো ঠিক করার চেষ্টা করছিল বেলা। ঠিক সেই সময় খট করে দরজা খুলে রুমে প্রবেশ করলো কেউ। সেদিকে তাকিয়ে চমকে উঠল বেলা। দ্রুত হাতে কোনো মতে শাড়িটা গায়ে জড়িয়ে নিল। লজ্জায় মাথা কাটা যাচ্ছে তার। বেলাকে এহেন লজ্জা পেতে দেখে তার দিকে কয়েক কদম এগিয়ে এলো রায়াজ। মাথা নত করে রায়াজকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে খপ করে বেলার হাতটা ধরে তাকে থামিয়ে দিল রায়াজ। চোখ তুলে তাকালো বেলা, সাথে সাথে আবার নামিয়ে নিল চোখ। রায়াজের এই গভীর অটল চোখ দুটোর দিকে খুব বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না বেলা। কেবল গা শির করে ওঠে তার। নিজের ভাবনায় মগ্ন বেলা আকস্মাৎ শুনতে পায় রায়াজের রাজভারী কণ্ঠ। তোর সব কিছু কি আমার রুমে এসে করতে হবে? এমনকি শাড়িটাও আমার রুমে এসে পড়তে হবে? আর এই সকাল সকাল শাড়ি পরে কি করবি তুই? আমার জানা মতে ফাংশন সন্ধ্যার পর। এত তাড়াতাড়ি শাড়ি পরে করবিটা কি? নিম্নস্বরে বেলার জবাব। মেহমান দিয়ে বাড়ির আশেপাশে গিজগিজ করছে। কোথাও কোনো রুম ফাঁকা নেই, কেবল আপনার রুমটাই ফাঁকা ছিল, তাই আপনার রুমে এসেছি। ভ্রুকুচকে রায়াজ পুনরায় প্রশ্ন করল। আর সকাল সকাল শাড়ি পরে কাকে দেখতে যাচ্ছিস? বেলার অকপট জবাব। কাকে দেখতে যাব? রাজ ভাই, আমি তো এমনিতেই ট্রায়াল দেওয়ার জন্য পড়ছিলাম। বুকে হাত গুজে কিছুটা শক্ত কণ্ঠে রায়াজ বলল। সবই বুঝলাম, কিন্তু শাড়ি না পরে এভাবে উদ্ভট সেজে কোথায় পালাচ্ছিলি? শরীরের প্রতিটা ভাঁজ বোঝা যাচ্ছে। বেলাকে পা থেকে মাথা পর্যন্ত একবার চোখ বুলিয়ে পুনরায় বলে উঠল। ফর্সা পেট আর কোমর দুটোই তো দেখা যাচ্ছে, বুকের আঁচলও ঠিক নেই। এভাবে শরীর দেখিয়ে ছেলে পটাতে চাইছিলি বুঝি? কথাটা বলেই বেলার বুকের আঁচলখানা নিজ হাতে ঠিক করে দিল রায়াজ। চকিতে রায়াজের দিকে তাকিয়ে বেলা জবাব দিল। এসব কি বলছেন রাজ ভাই? ছি ছি, আমি কেন এসব করতে চাইবো? তাহলে এমন অগোছালো অবস্থায় কেন রুম থেকে বেরিয়ে যাচ্ছিলি? যদি কোনো ছেলে এই অবস্থায় তোকে দেখে ফেলতো তাহলে কি হতো? শাড়ির আঁচল আঙুলে পেঁচাতে পেঁচাতে ভীতকণ্ঠে বেলা জবাব দিল। আসলে আপনি চলে আসায় তাড়াহুড়ো করে বেরোতে চাইছিলাম তো, তাই। ঠিক আছে, সব বুঝলাম। এখন তাড়াতাড়ি শাড়ি পরে রুম থেকে বের হ। বড় বড় চোখ করে তাকিয়ে বেলা জিজ্ঞেস করলো। আপনার সামনে? সোফায় গায়ে এলিয়ে দিয়ে আরাম করে বসতে বসতে রায়াজের জবাব। হ্যাঁ পড়বি, তাতে সমস্যা কোথায়? নিচু কণ্ঠে বেলার জবাব। আমার লজ্জা করবে রাজ ভাই। ভ্রুকুচকে রায়ের জবাব দিল। আরে, ছোটবেলায় যখন আমার সামনে খালি গায়ে ঘুর ঘুর করতি তখন বুঝি লজ্জা করতো না? লজ্জার লাল বর্ণ ধারণ করলো বেলার চোখ মুখ। গাল আর কান দুটো হয়ে উঠল আগুনের ন্যায় গরম। লজ্জায় মিয়ে যেতে যেতে অস্পষ্ট স্বরে বলে উঠল। তখন ছোট ছিলাম রাজ ভাই। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এবার বেলার দিকে এগিয়ে এলো রায়াজ। শক্ত হাতে স্পর্শ করলো বেলার উন্মুক্ত কোমর। মৃদু কেঁপে উঠে চোখ জোড়া বন্ধ করে নিল বেলা। নিজের বক্ষপটে বেলার কোমল হাত পেয়ে ধরে গভীর কণ্ঠে রায়াজ প্রশ্ন করলো। এখন তাহলে নিশ্চয়ই খুব বড় হয়ে গেছিস, তাই না? তাহলে আমার বুকের পাশে প্রণয়ের আগুনে দগ্ধ হওয়া হৃদয়ের বেদনা এখনো কেন বুঝে উঠতে পারছিস না বেলা? চকিতে রায়াজের মুখপানে তাকালো বেলা। কম্পনরত কণ্ঠে জিজ্ঞেস করলো। মানে? বেলাকে ছেড়ে উল্টো দিকে দাঁড়িয়ে পড়ল রায়াজ। সামলে নিল নিজেকে, নিজের অনিয়ন্ত্রিত অনুভূতিকে। পাঞ্জাবির পকেট থেকে একটা সিগারেট বের করে লাইটারের সাহায্যে ধরিয়ে তা মুখে পুরে নিল। বার কয়েক টান দিয়ে কাঠখট্টা কণ্ঠে জবাব দিল। কিছু না, তাড়াতাড়ি শাড়ি পরে বের হ আমার রুম থেকে। অভিমানে চোখ ভরে এলো বেলার। রাজ ভাই সব সময় তার সাথে এমন করে। প্রথম প্রথম নিজের বেলাকে কি সব উদ্ভট টাইপ কথাবার্তা বলে। বেলা যখন বুঝতে না পেরে জিজ্ঞেস করে ওঠে, তখনই কেমন কঠোর কণ্ঠে তার সাথে কথা বলে ওঠে রায়াজ। তাকে কেমন নিজের থেকে দূর দূর করে, যা বেলার কোমল মনে খুব গভীর থেকে গভীরে আঘাত করে। কিন্তু ভয়ে মুখ ফুটে রায়াজকে কিছু বলতে পারে না বেলা। যদিও আরো বেশি বকা দেয় তাহলে আরো বেশি কষ্ট পাবে বেলা। সে ভয়ে চুপ থাকে সে। বেলাকে সে তখন থেকে মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখে এবার তার দিকে ফিরে তাকালো রায়াজ। রক্তের ন্যায় লাল হয়ে যাওয়া রায়াজের চোখ জোড়া দেখে ভয় কেঁপে উঠল বেলা। ললাট কুচকে রায়াজ প্রশ্ন করল। কি ব্যাপার বেলা, এখনো দাঁড়িয়ে আছিস যে?
শাড়ি ঠিকঠাক করে না সেই কখন যেতে বলেছি? স্কুলে যাবি না নাকি? খাম্বার মতো না দাঁড়িয়ে থেকে এবার তাড়াতাড়ি বের হ। মাথা নত করে বেলা জবাব দিল। আমি শাড়ি পরতে পারি না রায়াজ ভাই। যাব কি করে বাইরে? যাব কি করে বাইরে? কষ্ট করে একটু মা কিংবা বড় মাকে ডেকে দেবেন। মুখ থেকে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বেলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল রায়াজ। অস্বস্তিতে হাঁসফাঁস করতে লাগলো বেলা। বেলার মিয়ে যাওয়া লজ্জারাঙার মুখের দিকে তাকিয়ে আড়ালে মৃদু হাসলো রায়াজ। যা মিস করে গেল বেলার দৃষ্টি আকর্ষণ। হ্যাঁচকা টানে বেলাকে নিজের কাছে টেনে নিয়ে এলো রায়াজ। হকচকিয়ে গেল বেলা। ফলস্বরূপ তার সিক্ত ওষ্ঠ এসে স্পর্শ করলো রায়াজের বক্ষস্থল। বেলা চোখ বড় বড় করে তাকালো রায়াজের মুখপানে। চোখ মুখ শক্ত করে তার দিকেই তাকিয়ে রায়াজ। ভয়ে ঢোক গিলল বেলা। এবার বুঝি রায়াজ তার পিন্ডি চটকাবে। কিন্তু বেলাকে সম্পূর্ণ অবাক করে দিয়ে বেলার সম্মুখে হাঁটু গেড়ে বসে পড়ল রায়াজ। অনুভূতিহীন মানবের ন্যায় এক এক করে ভাঁজ করতে লাগলো বেলার শাড়ির কুচি। একের পর এক শখ যেন আর নিতে পারল না বেলা। বিস্মিত কণ্ঠে রায়াজের উদ্দেশ্যে জিজ্ঞেস করে উঠল। রায়াজ ভাই, আপনি শাড়িও পরাতে জানেন? জবাব নিল না রায়াজ। ভাবলেছিন ভঙ্গিতে বেলার শাড়ি ঠিক করে দিতে লাগলো নীরবে। রায়াজের এহেন নীরবতা ভীত সৃষ্টি করলো বেলার চিত্তে। নিজেকে আর সংযত রাখতে পারল না। কম্পিত কণ্ঠে রায়াজের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো। কার জন্য শাড়ি পরা শিখেছেন আপনি রায়াজ ভাই? নাকি এর আগে কাউকে পরিয়েছেন শাড়ি? অকস্মাৎ বেলার এহেন উদ্ভট প্রশ্নে হাত জোড়া আপনা আপনি থেমে গেল রায়াজের। নির্নিমেষ কয়েক পলক বেলার মুখের দিকে তাকিয়ে থেকে পাল্টা প্রশ্ন করে উঠল। তোর কি মনে হয়? অস্থির হয়ে পড়ল বেলা। অস্থির স্বরে পুনরায় জিজ্ঞেস করলো। বলুন না, কার জন্য এত সুন্দর করে শাড়ি পরা শিখলেন রায়াজ ভাই? অকপট কণ্ঠে রায়াজের জবাব। যার জন্যই শিখি না কেন, তোর জন্য শিখিনি, এটা তুই শিওর থাক। চোখ ভরে উঠল বেলার। এখনই বুঝি গড়িয়ে পড়ল এক ফোঁটা জল। কিন্তু নিজেকে সংযত করে ঠায় দাঁড়িয়ে রইল সে। বুকের পাশের আঁচল ঠিক করতে করতে রায়াজ বলল। কাঁদতে চাইছিস বুঝি? চমকে রায়াজের দিকে তাকালো বেলা। নিজেকে ধাতস্থ করে জবাব দিল। কই না তো। রায়াজের নির্লিপ্ত জবাব। তোর চোখে অহরহ বেদনার ঝাঁক দেখতে পাচ্ছি আমি বেলা। এত কিসের কষ্ট তোর এই বয়সে শুনি? কিছু না রায়াজ ভাই, আমি একদম ঠিক আছি। ঠিক আছে, তাহলে যা এবার। 1 মিনিটও ব্যয় না করে দ্রুত পায়ে রায়াজের রুম ত্যাগ করলো বেলা। বেলার যাওয়ার দিকে নির্বিশেষ তাকিয়ে থেকে রায়াজ বিড়বিড় করে উঠল। আমার হৃদয় আসিক্ত চন্দ্রমল্লিকা, কবে বড় হবি তুই? বেলার কন্দনরত কণ্ঠ কর্ণপাত হয়ে ধক করে উঠল রায়াজের অন্তঃকরণ। কেবলমাত্র স্নান সেরে বেরিয়েছিল সে। কোমরে তাল কেবল একটা তোয়ালে জড়ানো। কোনো দিক বেদিক বিচার না করে রায়াজ ছুটতে লাগলো বেলার রুমের উদ্দেশ্যে। বেলাকে কাতে দেখে দ্রুত এগিয়ে গেল তার দিকে। দুহাতে আগলে ধরে নিজেকে বুকের সাথে চেপে ধরল বেলাকে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শান্ত করতে লাগলো। ও রুমি রওশনকে দৃষ্টিপাত হতে জিজ্ঞেস করলো। কি হয়েছে ছোট মা? বেলা এভাবে কাঁদছে কেন? তুমি কি ওকে কিছু বলেছো? অবাক কণ্ঠে রুমি রওশন রায়াজের উদ্দেশ্যে বলে উঠল। তার আগে তুই বল, তুই এমন অর্ধলগ্ন হয়ে শুধু একটা তোয়াল পরে এতগুলো মহিলা মানুষের সামনে ঘুরঘুর করছিস কেন? কথাটা শেষ করতেই রুমে উপস্থিত থাকা সকলে জোরে হেসে উঠল। সংবিত ফিরে এলো রায়াজের। তবে এক চুলও নড়ল না সে। আগের মতো শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে রইল বেলাকে। আটকে উঠল বেলা। নিজেকে রায়াজের বাহুডোরে থেকে ছাড়াতে ছাড়াতে বলে উঠল। এ কি করলেন রায়াজ ভাই? এখন বিয়ে বাড়ি সব মেয়েগুলোও নিশ্চয়ই আপনাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। বেলার কথা শুনে আশেপাশে নির্মিশের চোখ বোলাতলো রায়াজ। সত্যি মেয়েগুলো কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সেদিক থেকে চোখ ফিরিয়ে বেলাকে জিজ্ঞেস করলো। কি হয়েছে? তখন এভাবে কাঁদছিলি কেন? জবাব দিল রুমি রওশন। আর বলিস না, এই মেয়ের কার্যকলাপের কথা। চুল আঁচড়ায় না মনে হয় 1 বছর। চুলে কি জটটাই না বেঁধেছে। এখন চুলের জটটা ছাড়িয়ে চুলে বেরুনি করে দিতে চাইছিলাম, আর এই শুরু হলো তার নাটক। শুরু করে দিল বাচ্চাদের মতো ভ্যা ভ্যা করা। বলি, বয়স তো আর কম হলো না তোর। 16 বছর হয়ে গেছে অনেক আগেই। কিছুদিন পর তো বিয়ে দেওয়া যাবে। অভিমানী কণ্ঠে বেলার জবাব। আমি কোনো নাটক করিনি রায়াজ ভাই, সত্যি আমার খুব ব্যথা লাগছিল।
বেলার মুখপানে এক পলক তাকিয়ে থেকে রায়েশ বলল। চল আমার সাথে। অবাক হলো রুমি রওশন। অবাক্রান্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো। কোথায় যাবে ও আবার তোর সাথে? বেলার হাত নিজের মুঠোয় পুড়ে নিয়ে রায়েজের ভাবলেশীন উত্তর। আমার রুমে। বেলাকে রুমে এনে খাটে বসতে ইশারা করে নিজের চলে গেল আলমারির দিকে। ভিতর থেকে একটা ফুল স্লিভের হোয়াইট শার্ট আর ব্ল্যাক ড্যামিন জিন্স বের করে হাতে নিল। সেদিকে তাকিয়ে বেলা রায়েজের উদ্দেশ্যে জিজ্ঞেস করে। আপনি এখন এগুলো পরবেন বুঝি? ভ্রু কুচকে নিল রায়াজ। এই মেয়েটা যে কত বড় গাধা তার বলতে গোপনে দীর্ঘশ্বাস ত্যাগ করে রায়াজ বলল। তাহলে তুই কি চাচ্ছিস, আমি তোর সামনে সারাদিন অর্ধনগ্ন হয়ে ঘুরে বেড়াই? মাথা নিচু করে নিল বেলা। রিনরিনে কণ্ঠে উঠল। না রায়াজ ভাই। রায়াজ আর কিছু বলল না, ভ্যানিটির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। কোমরে বেঁধে রাখা তোয়ালেতে কেবল হাত দিবে সেই সময় বেলা এক ভয়ঙ্কর চিৎকার দিয়ে দুহাতে চোখ ঢেকে নিল। চকিতে বেলার দিকে তাকালো রায়াজ। ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞেস করলো। কি হয়েছে, এভাবে চিৎকার দিলি কেন? লজ্জায় ময়ে যাওয়া কণ্ঠে বেলা বলল। রায়াজ ভাই আপনি কি করতে যাচ্ছিলেন? আপনি আমার সামনেই জামা পরিবর্তন করতে যাচ্ছিলেন। আর একটু হলেই তো আমি হার্ট ফেল করতাম। পুনরায় দীর্ঘশ্বাস ত্যাগ করলো রায়াজ। এই মেয়ের বুদ্ধিশুদ্ধি কবে হবে কে জানে। কয়েক মিনিট ব্যয় হয়েই বেলার কর্ণপাত হলো রায়াজের গভীর কণ্ঠে। চোখ খোল। এমা না, ছি ছি ছি, আমার ভীষণ লজ্জা করবে। বড় বড় কদম ফেলে বেলার দিকে এগিয়ে এলো রায়াজ। সত্তর বেলার চোখের উপর থেকে জোর করে হাত সরিয়ে নিল। চোখ বড় বড় করে রায়াজের দিকে তাকালো বেলা। পর মুহূর্তে রায়াজের পরিধানে মানসম্মত বস্ত্র দেখে স্বস্তির নিঃশ্বাস নিল সে। দাঁত বের করে হাসলো বেলা। সেদিকে তাকিয়ে ললাট কুচকে নিল রায়াজ। এক মনে বেলার চুলে তেল দিয়ে যাচ্ছে রায়াজ। কৌতূহল দমন করতে পারলো না বেলা, জিজ্ঞেস করলো। রায়াজ ভাই আপনি চুলে তেলও দিতে জানেন? এর আগে কাউকে তেল দিয়ে দিয়েছিলেন বুঝি? গম্ভীর কণ্ঠে রায়াজের জবাব। বেশি কথা আমার মোটেও পছন্দ না বেলা, তাই চুপচাপ বসে থাক। বেলার কথা বাড়ালো না। রায়াজ খুব ধীরে ধীরে বেলার চুলের ঝটলা খুলে দিয়ে দুপাশে দুটো বেনুনি করে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে চলছে বেলা। সে বিস্ময়ের চরম পর্যায়ে। বেলার দিকে এক পলক তাকিয়ে রায়াজ নিজের কাজে মন দিল। চুলে ব্রাশ করতে করতে রায়াজ বলল। ব্যাগ নিয়ে গেটের সামনে গিয়ে দাঁড়া, আমি আসছি। বেলা মাথা নেড়ে সায় জানিয়ে চলে গেল। বেলাকে বাইকে ওঠার জন্য ইশারা করতেই উঠে পড়ল সে। রায়াজ বলল। আমাকে ঠিক মতো ধরে বস, নয়তো পড়ে যাবি। রায়াজের কথা শেষ হতেই তাকে এক প্রকার জড়িয়ে ধরল বেলা। নিঃশ্বাস আটকে আসছে রায়াজের। তার অবাধ্য অনুভূতি নিয়ে এই মেয়ে যা খেলা খেলছে, নিজেকে ধাতস্থ করে বেসামাল অনুভূতিগুলোকে আটকায় রায়াজ। ধমকে ওঠে বেলাকে। সমস্যা কি বেলা? আমাকে ধরে বসতে বলেছি, জড়িয়ে ধরতে বলিনি। স্টুপিড। আমার কাঁধে হাত রেখে বস। রায়াজের কথা মতো বেলাও তাই করলো। বাইক থামতেই বেলা নেমে পড়লো। কয়েক পলক বেলার মুখের দিকে তাকিয়ে রায়াজ বলল। ভেতরে যা, সাবধানে থাকিস। 4 পিরিয়ড ক্লাস করে ছুটি দিয়ে দিবে, আমি প্রিন্সিপাল স্যারকে বলে দেব। বেলা সায় জানিয়ে চলে যেতে চাইলে রায়াজ ডেকে উঠল। আর শোন, আমি এসে নিয়ে যাব, একদম পাকামো করে কোথাও যাওয়ার চেষ্টা করবি না। বেলা মাথা নাড়ল। টিফিন পিরিয়ড। কাঁধে ব্যাগ ঝুলিয়ে হামি তুলতে তুলতে বাইরে বেরিয়ে এলো বেলা। গ্রীষ্মের গরমে হাঁসফাঁস অবস্থা তার। তবে সেদিকে ভ্রুক্ষেপ না করে চারপাশে চোখ বুলিয়ে কাউকে খুঁজতে ব্যস্ত সে। সেই মুহূর্তে এক প্রকার লাফিয়ে এসে বেলার কাঁধে হাত রাখলো চিঙ্কি, বেলার বেস্ট ফ্রেন্ড। জিজ্ঞেস করলো। কি রে বেলা, আমাকে না জানিয়ে চলে যাচ্ছিস? তা কার সাথে বাসা যাবি এখন? রায়াজ ভাই আসবে বলেছে। সঙ্গে সঙ্গে হাব ভাব পাল্টে গেল চিঙ্কির। মিটিমিটি হাসতে হাসতে বলল। বলছিস কি বেলা, একটু লাইন করিয়ে দে না রায়াজ ভাইয়ের সাথে। যা সুন্দর উনি, একদম রসগোল্লার মতন। ইচ্ছে করে একদম খেয়ে নি। অকস্মাৎ চুলে টান পড়তেই বিভৎস এক চিৎকার দিয়ে উঠল চিঙ্কি। জোরে জোরে চুল টানতে টানতে রাগান্বিত স্বরে বেলা বলল। একদম রায়াজ ভাই সম্পর্কে উল্টাপাল্টা কথা বলবি না। আর না ওনার দিকে চোখ তুলে তাকাবি, নয়তো তোকে আমি একদম মেরে ফেলবো। দ্বিগুণ ঝাঁঝানো কণ্ঠে চিঙ্কি বলল। তোর এত সমস্যা কোথায়? রায়াজ ভাই কি তোর প্রেমিক লাগে, নাকি উনি তোকে ভালোবাসে যে কোনো মেয়ে তাকে পছন্দ করলেই তুই এমন করিস?
দমে গেল বেলা, ছিঁড়ে দিল চুল, টু শব্দ না করে এগোতে লাগলো সামনের দিকে। পিছনে ফিরে চিঙ্কি বলল, রাগ করিস না, আর সন্ধ্যায় রেডি হয়ে চলে আসিস জান। মুখ ভেঙচি কাটলো চিঙ্কি, মৃদু হাসলো বেলা, পা চালালো আবারও সামনের দিকে। বেশ কিছু দূরে দর্শন মিলল রায়াজের, সেদিকে এগোলো সে। বেলাকে নিজের দিকে এগোতে আসতে দেখে সামনের দিকে এগিয়ে গেল সে। রায়াজকে এগিয়ে আসতে দেখে পা জোড়া থামিয়ে দিল বেলা, আর দাঁড়িয়ে রইল এক জায়গায় এক ভঙ্গিতে। কয়েক পলক বেলার মুখের দিকে তাকিয়ে রইল রায়াজ, অতঃপর পকেট থেকে রুমাল বের করে ঘামে ভিজে যাওয়া পুরো মুখ মুছে দিল বেলার। মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইল। রায়াজ জিজ্ঞেস করলো, খুব গরম লাগছে কি? মাথা নাড়ল বেলা। রায়াজ বলল, আচ্ছা চল। বেলার এক হাত নিজের মুঠোয় পুড়ে নিয়ে সামনের দিকে এগোতে লাগলো রায়াজ। স্কুল গেট পেরিয়ে বাইরে বেরিয়ে এলো, সামনে গিয়ে হাঁক ছেড়ে রিক্সা ডাকতে লাগলো। অবাক হলো বেলা, বলে উঠল, রিক্সা ডাকছেন কেন রায়াজ ভাই? ওই তো আপনার বাইক দেখা যাচ্ছে, তাহলে রিক্সা কেন? তোর না গরম লাগছে তাই? গরম লাগছে দেখে বাইক রেখে রিক্সা দিয়ে যেতে হবে? এ আবার কোন দেশের নিয়ম? তাপমাত্রা জানিস আজকের 34 ডিগ্রি সেলসিয়াস। রোদের তেজ দেখেছিস? বাইকে বসলে রোদ লাগবে তোর, বাসায় যেতে যেতে অসুস্থ হয়ে পড়বি। আরো বেশি অবাক হলো বেলা। কখনো কখনো হয়তো অতি বুদ্ধিমান মানুষগুলো বোকা বোকা কথা বলে, এমন কথা জীবনেও শোনেনি সে। বাইক গেলে নাকি রোদ লাগবে, রিক্সায় গেলে নাকি লাগবে না, জিজ্ঞেস করলো। তাহলে আপনার বাইকের কি হবে? কয়েক পলক বেলার ঘামার তো মুখটার দিকে তাকিয়ে রায়ের জবাব দিল, কাউকে পাঠিয়ে দেবো, এসে নিয়ে যাবে। একটা রিক্সা ডেকে তাতে বেলাকে নিয়ে উঠে বসলো রায়াজ, বলে উঠল, রিক্সায় হুডিটা উঠিয়ে দিন মামা। এবার বিষয়টা বেলার বোধগম্য হলো বেলার কাছে। বেশ আনন্দ অনুভূত হলো চিত্তপট্টে। রাজ ভাই আর কত খেয়ালই না রাখে, তার নিজেরও রাজকে দেখলে কেমন একটা লাগে, বুকের ভিতরে কেমন ধুক ধুক করে, পেটের মধ্যে কেমন সুরসুরি লাগে। তবে তারও বেশ লাগে রাজ ভাইয়ের পাশে পাশে থাকতে। আর মনে এসব ভাবতে ভাবতে রাজের কাঁধে মাথায় এলিয়ে দিল বেলা। চকিতে বেলার মুখপান তাকিয়ে রাজ গম্ভীর কণ্ঠে শুধালো, কি সমস্যা? সোজা হয়ে বস। সম্মিত ফিরল বেলার, সত্তর তাকে ছেড়ে দিয়ে কিছুটা দূরত্ব নিয়ে বসলো। রিক্সা চলতে লাগলো আপন গতিতে। কিয়ৎকাল বাদ ফের রাজের কণ্ঠস্বর কর্ণপাত হতেই সেদিকে তাকালো সে। তোর কি কোথাও কষ্ট হচ্ছে? খারাপ লাগছে? গরম কি খুব বেশি লাগছে? এদিকে আয় দেখি। বেলা মুখ খিলে কিছু বলতে নিবে তার পূর্বেই রাজ তার মাথাটা নিজের কাঁধে রাখলো, বলল, খারাপ লাগলে এভাবেই কিছুক্ষণ বসে থাক। বেলা আর কিছু বলল না, তারও বেশ ভালো লাগছে এভাবে থাকতে। কেমন সুখ সুখ অনুভূত হচ্ছে, কিন্তু কেন হচ্ছে তা তারও অজানা। তবে সে এটা জানে রাজ ভাইয়ের সবকিছুই তার বেশ ভালোই লাগে। সে যাই করুক না কেন, কেবল বকলে একটু কষ্ট লাগে, তাতে কি? রায়াজ তাই তো তাকে বেশ আদরও করে। চোখ বুজে নিল বেলা, সময়টা বেশ লাগছে তার কাছে। এই কাঠফাটা গরমের মধ্যে হঠাৎ নিজের আশেপাশে মৃদু বাতাসের আভাস অনুভূত করে চিকিতে চোখ মিলল বেলা। দেখতে পেল রাজ নিজের ওষ্ঠের সাহায্যে তাকে বাতাস দিতে চাচ্ছে, নিজের ওষ্ঠের দ্বারা পরপর ফু দিয়ে চলছে তার মুখমণ্ডলে। সত্তর নিজের মাথা রাজের কাছ থেকে উঠিয়ে নিল বেলা। রাজকে নিজের এত বেশি কাছে দেখে তার কানে কেমন লাগছে। সন্তপর্ণে একটা শুকনো ঢোক গিলল বেলা। পুনরায় বেলার মাথা নিজের কাঁধে রেখে রাজভারী স্বরে রাজ বলল, এত নড়াচড়া না করে চুপচাপ চোখ বন্ধ করে বসে থাক। রিক্সা এসে থামলো রওশন বাড়ির গেটে। দ্রুত নেমে পড়লো বেলা। দূরেই তাদের সকল কাজিনদের দেখা যাচ্ছে, সেদিকে দৌড়ে লাগলো সে। সেদিকে তাকিয়ে ললাট কুচকে নিল রাজ, ধমকে উঠল, আস্তে যা, পড়ে যাবি কিন্তু। যার যার জামা কাপড় আর প্রয়োজনীয় সকল সামগ্রী গুছিয়ে সকলে ব্যাগে ভরে নিল। এখন বাড়ির সকলে মেয়েদের পার্লারে যাবে সাজতে। তোড়জোড় চলছে সমান তালে। বাড়ির বড়রা ব্যস্ত বিয়ের কাজে, ফুরসত নেই কারো। সবার আগে ব্যাগপত্র নিয়ে ছুটছে বেলা। বাগানে ডেকোরেশনের কাজ দেখছিল রায়াজ। বেলাকে ব্যাগপত্র নিয়ে সবার আগে কোথাও ছুটতে দেখে ভ্রুকুচকে নিল সে, হাঁক ছাড়ল, এই বেলা কোথায় যাচ্ছিস? এদিকে আয়। এত ব্যাকপ্যাক নিয়ে যাচ্ছিস কোথায়? কাচুমাচু করে বেলা কিছু বলবে তার পূর্বেই অর্পিতা বলল, কেন? তুই জানিস না আজকে আমার মেহেন্দি অনুষ্ঠান, সবাই পার্লারে সাজতে যাচ্ছি। কপাল কুচকে নিল রায়াজ, বলল,
পার্লারে যাওয়ার দরকার কি? আমাকে বলতি, মেকআপ আর্টিস্টদের ফোন করে দিতাম, তারা বাড়িতে এসেই সাজিয়ে দিত। জি না, পার্লারে গিয়ে সাজা আর বাড়িতে বসে সাজা অনেক পার্থক্য, বুঝেছিস? পার্লার থেকে সাজার পর আমি যখন বাড়ির পথে আসব, তখন মানুষ আমাকে ঘুরে ঘুরে দেখবে আর বলবে, এই এটা বউ না। তখন কী যে মজা হবে। আপনা আপনি ভ্রু কুচকে গেল রায়াজের। মহিলা মানুষ মানে ভেজাল, তার আর মাথা ঘামালো না সে, নিজে কাজে মনোনিবেশ করলো। পর মুহূর্তে বেলার কথা মাথায় আসতেই পাশ ফিরে তাকিয়ে জিজ্ঞেস করলো। কিন্তু তুই কোথায় যাচ্ছিস? পুনরায় বেলার পূর্বে অর্পিতা বলল। বারে, ও বুঝি সাজবে না? ভারী কণ্ঠে রায়াজের উত্তর। না। অবাক হলো সবাই। অর্পিতা জিজ্ঞেস করলো, কিন্তু কেন? আমরা সবাই তো সাজি। সবাই যা খুশি কর, ও করতে পারবে না। ভ্রুজুরা কুচকে নিল অর্পিতা, বলে উঠল। কেন করতে পারবে না? চোখ মুখ শক্ত করে রায়াজ উত্তর দিল। আমি বলেছি তাই, তোরা চলে যা, ও যাবে না। কথাটা বলেই বেলাকে হিড়িয়ে টানতে টানতে ভিতরে নিয়ে যেতে লাগলো রায়াজ। অবাক চিত্তে সেদিক তাকিয়ে সকলে। অর্পিতা লম্বা করে শ্বাস ত্যাগ করলো। তার ভাই একবার যখন না করেছে, তখন সূর্য পশ্চিম দিকে উঠলেও তার কথার কোনো পরিবর্তন হবে না। তাই সে কাল বিলম্ব না করে বাকিদের নিয়ে ছুটল পার্লারের উদ্দেশ্যে। বেলা যেন এবার কেঁদেই দিবে। নিজে ভ্রুকন্দন বহু কষ্টে আটকে রায়াজকে জিজ্ঞেস করলো, আমাকে কেন যেতে দিলেন না রায়াজ ভাই? সবাই কত সুন্দর, আর পার্লার থেকে সেজে আসবে, সবাইকে খুব সুন্দর লাগবে। আমি কেন সাজতে পারবো না? এখন আমাকে আর সুন্দর লাগবে না। থমকে গেল রায়াজের কদম। পিছনে ঘুরে বেলার দুগাল আলতো করে স্পর্শ করলো। চোখ বুজে নিল বেলা। রায়াজ ভাই তাকে স্পর্শ করলে তার গা কেমন শিরশির করে, তবে খারাপ লাগে না, বেশ লাগে। অকস্মাৎ পুরুষালী গম্ভীর কণ্ঠে সম্বিত ফিরল বেলার। তুই কি জানিস, আমার চোখে দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দর নারীর দ্বিতীয়টি তুই? কণ্ঠটা শুনে বেশি খুশি হলো বেলা। পর মুহূর্তে আবার অস্থির হয়ে পড়ল সে। ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, তাহলে প্রথম নারীটি কে রায়াজ ভাই? বিরক্ত হলো রায়াজ। এই মেয়ের খালি উল্টাপাল্টা চিন্তা ভাবনা আর অহেতুক প্রশ্ন। রায়াজকে চুপ থাকতে দেখে আরো বেশি অস্থির হলো বেলা। বারবার জিজ্ঞেস করতে লাগে, বলুন না, কে সেই প্রথম নারী? আমি কি তাকে চিনি? আপনি কি কাউকে ভালোবাসেন রায়াজ ভাই? আপনার প্রেমিকা আছে? আর বলতে পারলো না। নিমেষেই গলা ভেঙে আসছে বেলার। আপনা আপনি গাল বেয়ে গড়িয়ে পড়লো এক ফোঁটা অশ্রু। সেদিকে কয়েক পলক তাকিয়ে বেলাকে নিজের কাছে টেনে নিল রায়াজ। বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুই এখনো অনেক ছোটবেলা, এত বেশি আবেগ অনুভূতি তোর জন্য ভালো না। বেলাকে সোজা করে দাঁড় করিয়ে পুনরায় বলল, আমার সাথে চল। অবাক হলো বেলা, জিজ্ঞেস করলো, কোথায়? জবাব দিল না রায়াজ। বেলার এক হাত নিজের হাতের মুঠোয় পুড়ে এগিয়ে যেতে লাগলো নিজের রুমের দিকে। রুমে প্রবেশ করে হাত ছেড়ে দিল। এগিয়ে গেল আলমারির দিকে। বিশাল আকারে একটা প্যাকেট ধরিয়ে দিল বেলার হাতে। অবাক চিত্তে বেলা জিজ্ঞেস করলো, এটা কি রায়াজ ভাই? রায়াজের গম্ভীর কণ্ঠ, নিজে গিয়ে দেখে নে, আর যা তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আর ভুলেও সাজার চেষ্টা করবি না। সাজলে সমস্যা কোথায়? সবাইকে সুন্দর পার্লার থেকে সেজে আসবে, আর আমি পুঁটি মাছের মতো ফ্যাকাশে হয়ে থাকবো। গম্ভীর কণ্ঠে রায়াজের জবাব। সাজলে তোকে ভূতের মতো লাগবে, তাই তো না করছি। সাজ ছাড়াই তোকে বেশি ভালো লাগে। এবার যেন খুশি হলো বেলা। চপলা কণ্ঠে জিজ্ঞেস করলো, সত্যি? রায়াজ মাথা নাড়ল। পর মুহূর্তে পকেট থেকে একটা বক্স বের করলো রায়াজ। হাঁটু গেড়ে বসে পড়লো বেলার সম্মুখে। বক্সের ভিতর থেকে বের করলো এক জোড়া নূপুর। বেলার এক পা নিজের পায়ের উপর রেখে নূপুর জোড়া এক এক করে দু পায়ে পরিয়ে দিল। অতি সন্তর্পণে বেলার পা এ নিজের ওষ্ঠের সিক্ত স্পর্শ এঁকে দিল রায়াজ। চকিতে রায়াজের দিকে তাকালো বেলা। সত্তর উঠে দাঁড়ালো সে। পিছুমুখী হয়ে দাঁড়িয়ে ভারী কণ্ঠে বলল, নিজের রুমে যা এবার। বেলার কিছু না বলে নিজের রুমের দিকে ছুটলো। হাঁপ ছেড়ে বাঁচলো যেন রায়াজ। এই অবুঝ মেয়েটা যে আর কবে বুঝবে তাকে কে জানে। এমনিতে এই মেয়েকে দেখলে চোখ ঝলসে যায় তার, বেসামাল হয়ে পড়ে সে। তার উপরে এই মেয়ে যদি সেজেগুজে তার চারপাশে ঘুরঘুর করে, তাহলে আর নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারবে না সে। তাছাড়া নিজেকে নিয়ে কত টেনশন তার। তার উপর যদি অন্য কারো নজর পড়ে বেলার উপর, তাহলে তার নিজের কপালে পড়বে।
নিজের ভালো পাগলেও বোঝে। চিন্তা ভাবনা বাদ দিয়ে নিজের কাজের দিকে ছুটল রায়াজ। বোনের বিয়ের সকল কাজ তাকেই দেখতে হবে, বাড়ির একমাত্র ছেলে সে। নিজের রুমে বসে পকেটের ভিতর থেকে সকল জিনিস এক এক করে বের করে দেখছে বেলা। প্রথমে লাল রঙের বেশ সুন্দর একটা শাড়ি বের করলো সে। শাড়ির সাথে ম্যাচিং করে রয়েছে দুমুঠো কাচের চুড়ি। চোখ চকচক করে উঠল বেলার। রাজ ভাই কত সুন্দর সুন্দর জিনিস উপহার দিয়েছে তাকে। আজকে মেহেন্দিতে সে এই শাড়িটাই পরবে। তাৎক্ষণিক তার রুমে প্রবেশ করলো রুমি রওশন। মেয়েকে আগে নেয় অগোছালো দেখে ঝাঁকিয়ে উঠল। কি ব্যাপার, এখনো তৈরি হসনি কেন? তুমি তৈরি করে দাও মা। কিরে, সবাই তো মনে হয় পার্লারে গেল, তুই গেলি না কেন? নিচু কণ্ঠে বেলার জবাব। এমনি জানি মা, তোমার হাতে তৈরি হতে ইচ্ছা করছিল তাই। যেন খুশি হলেন রুমি রওশন। এগিয়ে এলেন মেয়ের দিকে, বলে উঠলেন, চল তাহলে, তোকে তৈরি করে দিচ্ছি। ওই দেখ, 5:30 বেজে গেছে এর মধ্যেই। রুমি রওশন নিজের সাথে নিয়ে আচ্ছা ব্যাগ থেকে এক এক করে সকল জিনিসপত্র বের করতে লাগলেন। সেদিকে তাকিয়ে বেলার মনে পড়ে গেল, আজকে এই থিম তো গাঢ় সবুজ রঙের শাড়ি, সকলে তাই পরবে। মন খারাপ হলো বেলার। রাজভাইয়ের দেওয়া শাড়িটা পরতে পারবে না এই ভেবে। সকলে গ্রাম্য স্টাইলে শাড়ি পরবে, তাই সেও মাকে বলল সেভাবে শাড়ি পরিয়ে দিতে। রুমি রওশন মেয়ের কথা মতো তাকে শাড়ি পরিয়ে দিল। শাড়ি পরা শেষে ভ্যানিটির সমীপে নিয়ে বসলো। বেলা জিজ্ঞেস করলো, এখানে আনলে যে কি করবে মা? তোকে একটু সাজিয়ে দি। আতকে উঠে বেলা বলল। না 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 মা, আমি সাজবো না। ভ্রুকুটি করে রুমি রওশন জিজ্ঞেস করলেন, কেন সাজবি না শুনি? নখের সাহায্যে মেজে খুঁড়তে খুঁড়তে বেলা জবাব দিল। এমনি মা, ইচ্ছা করছে না। রেগে গেলেন রুমি রওশন, বলে উঠলেন, একদম বুড়ো মহিলাদের মতো কথা বলবি না। না সাজলে কেমন পোনা মাছের মতো দেখতে লাগবে বলতো। এদিকে আয়, আমি যতটুকু পারি সাজিয়ে দিচ্ছি তোকে। আয়নায় নিজেকে দেখে চমকালো বেলা। দেখতে তাকে বেশ লাগছে। মা তাকে কেবল হালকা মেকআপ করে ঠোঁটে লাল লিপস্টিক আর আইলাইনার দিয়ে দিয়েছে, আর কানে টানা ঝুমকো যা সবাই পরবে। গলা খালি, হাতে রেশমি চুড়ি। মেয়েকে সাজিয়ে দিয়ে নিজের কাছে ছুটলেন রুমি রওশন। মন খারাপ করে খাটের এক কোণে বসে পড়ল বেলা। রাজভাইয়ের দেওয়া কিছুই পড়তে পারল না সে, কেবল নূপুর জোড়া ছাড়া। হইহুল্লোড় পড়ে গেছে রওশন বাড়িতে। একটু পরেই মেহেন্দির অনুষ্ঠান শুরু হবে। পার্লার থেকে সেজেগুজে বাড়ির সকল মেয়েরা এসে পড়েছে। ঘরে মেহেন্দির অনুষ্ঠান, হৈ হৈ করে উঠেছে মেয়েরা। মেহেদি পড়া শুরু হলো বলে অনুষ্ঠানটা কেবল মেয়েদের। এখানে ছেলেদের কোনো কাজ নেই, তাই ছেলেগুলো নিজেদের মতো করে অনথায় এনজয় করছে। অর্পিতার পাশে বসে খেজুরে আলাপে মেতে বেলা। অকস্মাৎ বাড়ির কাজের মেয়ে জুথি এসে বলল, বেলা আপা, আপনারা সাথে যাইতে কইছে। কে? উত্তর আর দিতে পারল না জুথি। তার পূর্বেই ডাক পড়ল তার। সেদিকে ছুটল সে। ললাট কুচকে ছাদের দিকে এগুতে লাগলো বেলা। সিঁড়ি বেয়ে ছাদের দিকে উঠতেই অকস্মাৎ কোনো ছায়ামূর্তি বেলাকে নিজের সঙ্গে চেপে ধরল। আতকে উঠে যে চিৎকার দিতে যাবে তৎক্ষণাৎ কর্ণগোচর হতো মাদক মিশ্রিত পুরুষালী হাসকিস্বর। আর কত পড়াবি আমায়? সময় দহনে পড়তে পড়তে আমি তো শেষ। আর কত মারবি আমায়? বুঝলো এটা রায়াজ। কেঁপে উঠল তার সর্বাঙ্গ। কম্পনরত স্বরে বেলা শুধালো, আমি আবার কি করলাম? অনেক কিছুই। সাজতে মানা করেছিলাম না? তারপরও সেজেছিস কেন? আর ঠোঁটে লাল রঙা লিপস্টিক পরার সাহস পেলি কোথায়? বলে নিজের বৃদ্ধা আঙ্গুলের সাহায্যে বেলার ওষ্ঠ হতে লিপস্টিকটুকু মুছে দিল রায়াজ। কম্পন যেন বেড়ে গেল আরো কয়েক গুণ। রায়াজের নজর এখনো বেলার ওষ্ঠের দিকে। সেদিকে দৃষ্টি রেখে উন্মুক্ত কোমরে হাত রেখে নিজের খুব সন্নিকটে নিয়ে এলো বেলাকে। নিজের মুখ নামিয়ে আনলো বেলার ওষ্ঠের খুব কাছাকাছি। আবেশে চোখ বুঝে নিল বেলা। বেলার ললাটে নিজের ওষ্ঠের সিক্ত স্পর্শ এঁকে দিল রায়াজ। তখনও চোখ বন্ধ বেলার। বেশ খানিক সময় অবহিত হওয়ার পরও যখন নিজের ওষ্ঠকোণে কোনো স্পর্শ পেল তখন আলগোছ চোখ মিলল বেলা। দেখতে পেল তার থেকে ঠিক কয়েক ইঞ্চি দূরে রেলিংয়ে হেলান দিয়ে পাঞ্জাবির পকেটে হাত গুজিয়ে দাঁড়িয়ে রায়াজ। দৃষ্টি তার বেলাতে স্থির। চোখ খুলতেই বেলার উদ্দেশ্যে রায়াজ বলল, এই ছোট্ট বয়সে এসব উল্টাপাল্টা চিন্তা ভাবনা নিয়ে ঘুরিস কিভাবে? এইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। এখনো অনেক ছোট তুই। অতঃপর বেলার খুব সন্নিকটে এসে কিঞ্চিৎ ঝুঁকলো বেলার দিকে। পুনরায় উন্মুক্ত কোমরে নিজের শক্তপোক্ত হাত চেপে ধরে টেনে নিল নিজের আরো কাছে। বলে উঠল, তুই যেটার কথা ভেবেছিলি তার সময় এখন নয়।
আরও পরে। কথাটা বলেই বেলার ডান গালে সশব্দে একটা চুমু এঁকে দিল। আপনা আপনি দু চোখ বড় হয়ে গেল বেলার। চলছে সমান তালে মেহেদি পড়া, হই হুল্লোড় পুরো দমে। এক পাশে অর্পিতাকে মেহেদি পড়াচ্ছে একজন, অপর পাশে কিয়ারা নিজের মেহেদি নিজেই পড়ছে। সেই সময় হাঁপাতে হাঁপাতে নিচে এলো বেলা। দৌড়ে আসার ফলে খুব বিধ্বস্ত দেখাচ্ছে বেলাকে, চোখ মুখ কেমন লাল হয়েছে। সেদিকে তাকিয়ে সকলে অবাক। বেলাকে নিজের কাছে ডাকলো অর্পিতা। কম্পিত পায়ে সেদিকে এগিয়ে গেল। একটানে নিজের পাশে বসিয়ে অর্পিতা জিজ্ঞেস করলো। মৃদু আওয়াজ তুলে বেলা বলল। রায়াজ ভাই, এবার সুর টেনে অর্পিতা বলতে লাগলো। ওহো, আমার ভাই কিন্তু সেই রোমান্টিক বল। তা কি কি করলো? অবাক নয়নে তাকিয়ে বেলা জিজ্ঞেস করলো। কি আবার করবে? ভ্রুক্ষেপহীন ভঙ্গিতে অর্পিতা জিজ্ঞেস করলো। তাই কিছুই করেনি? কম্পনরত কণ্ঠে বেলার উত্তর। কি আবার করবে? আচ্ছা ছাড় এসব, তোদের পার্সোনাল কথা তোদের মধ্যেই থাক। ওই দেখ তোর সতীন। বিস্মিত কণ্ঠে বেলা জিজ্ঞেস করলো। সতীন মানে? মৃদুকে সে নিজের গলা পরিষ্কার করলো অর্পিতা। হামি তুলতে তুলতে বলে উঠল। প্রেমের দিওয়ানি। এবার কিছুটা নড়ে চড়ে বসলো যেন বেলা। কৌতূহলবশত কণ্ঠকে জিজ্ঞেস করলো। কে এই মেয়ে? চিনলাম না তো। কি আর হবে, আমার ছোট খালামণির মেয়ে পায়েল। পায়েল আপু? চেনাই যাচ্ছে না, কত সুন্দর হয়ে গেছে আগের থেকে। হ্যাঁ সেটাই তো কথা। এখন রায়েজ ভাইয়া যদি পায়েলের প্রেমে পড়ে যায় বেশ হবে বল। পায়েলকে কিন্তু আমার বেশ লাগে, মায়েরও খুব পছন্দ। কথাটা বলেই বেলাকে কোনো দিয়ে গুঁতো মারল অর্পিতা। আতঙ্কের এক ভয়াবহ রেশ কেটে গেল বেলার চিত্তপটে। রাজভাই যদি সত্যি সত্যি পায়েল আপুকে পছন্দ করে ফেলে তাহলে কি হবে? তীর তীর করে ঘামতে লাগলো বেলা। ভ্রুকুচকে অর্পিতা জিজ্ঞেস করলো। কি রে, কি হয়েছে তোর? হঠাৎ এমন ঘামছিস কেন? দুদিকে মাথা নাড়লো বেলা, যার অর্থ কিছুই হয়নি তার। অর্পিতা একজন আর্টিস্টকে বলল বেলার শ্বাস ঠিক করে দিতে। শঙ্কিত চিত্রে বেলা নাকচ করলো, কিন্তু কে শুনে কার কথা। অবশেষে বাধ্য হয়ে শ্বাস ঠিক করতে গেল বেলা। মেয়েটি শ্বাস ঠিক করার কথা বলে তাকে বেশ মেকআপ লাগিয়ে দিয়েছে। তপ্ত শ্বাস ত্যাগ করলো বেলা। রায়াজে ভাই নিশ্চয় তাকে এবার আচ্ছা মতো বকে দিবে। বরপক্ষের মেয়েরা আজ মেহেন্দি অনুষ্ঠান উপলক্ষে এখানে অংশগ্রহণ করবে বলে সেই তোড়জোড় চলছে রওশন বাড়িতে। আয়োজনের কমতি নেই বিন্দুমাত্র। গেটের সামনে অহরহ গাড়ির আগমন দেখে সেদিকে ছুটল সকলে। তবে মেহমানদের দেখে খুশি হওয়ার বদলে অবাকই বেশি হলো বই কি। মেয়েদের অনুষ্ঠানে হওয়ার সুবাদে কেবল মেয়েদের আনগোনাই মুখ্য, কিন্তু অকস্মাৎ বেশ কিছু ছেলে মেয়েদের আগমনে অবাক হওয়া স্বাভাবিক বিষয়। পর মুহূর্তে অবাকের রেশ কাটিয়ে মেহমানদের সাদরের সঙ্গে ভিতরে নিয়ে গেল সকলে। মেহমানদের খাবার দেওয়া হলো। খাবার দাবার শেষ হলে অনুষ্ঠানে অংশগ্রহণ করলো। তবে বিব্রতকর অবস্থায় পড়ে গেল মেয়েরা। অনুষ্ঠান হওয়ার কথা ছিল কেবল মেয়েদের, এর মাঝে ছেলেদের দেখে সকলে হাঁসফাঁস অবস্থা। অনেকক্ষণ যাবৎ রাজকে কোথাও দেখতে না পেয়ে তার খোঁজে বাগানের দিকে এলো বেলা। আঁখি ঘুরিয়ে খুঁজতে লাগলো চারিপাশ। নিজের ভাবনার মাঝে আকস্মিকতায় কোনো পুরুষালী কণ্ঠস্বর কর্ণপাত হতেই চমকে উঠল। পাশ ফিরে তাকিয়ে দেখতে পেল একজন সুদর্শন যুবককে। নিজের দিকে ফিরতেই যুবকটি বেলার উদ্দেশ্যে বলে উঠল। Excuse me, can I talk for you sometime? Actually, I felt so bored. জি বলুন, কি বলবেন? Nothing so special. আমি কিছু এক কথা বলতে চেয়েছিলাম। এই যে, ও আচ্ছা। জি আমি রোশন, আপনি? রুবায়াত বেলা। বেশ সুন্দর, ঠিক আপনার চেহারার মতন। চকিতে ছেলেটির দিকে তাকালো বেলা, জিজ্ঞেস করলো। মানে? নাথিং, বাই দ্য ওয়ে, আপনাকে কিন্তু শাড়িতে বেশ লাগছে। কিছু বলতে নিবে বেলা, তার পূর্বে ঝড়ের গতিতে রাজ এসে বেলাকে টেনে হিসড়ে কোথাও নিয়ে যেতে লাগলো। শঙ্কিত চিত্রে বেলা বলল। হাতে আমার খুব লাগছে রায়াজ ভাই, ছাড়ুন না প্লিজ। আর এভাবে কোথায় নিয়ে যাচ্ছেন? হেলদুল নেই কোনো রাজে। পূর্বের ন্যায় টানতে টানতে বেলাকে নিজের রুমে নিয়ে আসে রায়াজ। ধাক্কা মেরে ফ্লোরে এক প্রকার। ফলশ্রুতিতে হাতে পায়ে কিছুটা ব্যথা অনুভব করে বেলা। অশ্রুসিক্ত নয়নে রাজের মুখপানে দৃষ্টিপাত করে সে। রক্তের ন্যায় লাল চোখ দুটো দেখে অন্তর আত্মা কেঁপে উঠল যেন বেলার। রক্তিম চোখে তাকিয়ে বড় বড় কদম ফেলে বেলার দিকে এগিয়ে এলো রাজ। শক্তভক্ত পুরুষালী হাতের সাহায্যে একটানে নিচ থেকে দাঁড় করালো তাকে। হুঙ্কার ছাড়লো। কোন সাহসে তুই ওই ছেলের সাথে কথা বলতে গেছিলি? বল বলছি, এত সাহস এলো কোথা থেকে?
ভয়ে বারংবার কেঁপে কেঁপে উঠতে লাগলো বেলা। রাজ পুনরায় হুঙ্কর ছাড়লো। এতবার না করার পরেও আবার সেজেছিস? কথাটা বলেই নিজের পকেট থেকে একটা রুমাল বের করে তার ডাইরেক্ট বেলার মুখে চালান করে দিল। শুকনো রুমালের সাহায্যে সাজমোছার প্রয়াস মাত্র এবার এক বিভৎস চিৎকার দিয়ে উঠল বেলা। ক্রন্দনরত কণ্ঠে বলল, রায়াজ কি করছেন কি? ছাড়ুন বলছি। খুব লাগছে আমার, চামড়াই মনে হয় উঠে যাবে। থমকালো রায়াজ। টানতে টানতে বেলাকে নিয়ে গেল ওয়াশরুমের ভিতর। হাতে সাবান নিয়ে তার ডাইরেক্ট বেলার মুখে ঘষে দিল। পুনরায় চিৎকার দিয়ে উঠল বেলা। সেদিকে ভ্রুক্ষেপ না করে নিজেকে কাজে চালিয়ে যেতে লাগলো রায়াজ। সাজ পুরোপুরি ধোয়া কমপ্লিট হতেই হাত ধরে তাকে বাইরে নিয়ে এলো। নির্জীব চোখে রায়াজের চোখে তাকিয়ে বেলা গম্ভীর কণ্ঠে রায়াজ বলে উঠল, আমার কথা অমান্য করার ফল নিশ্চয় পেয়েছিস। আর শাড়ি, এসব শাড়ি পরার কোনো দরকার নেই যা দিয়ে পেট দেখা যায়। কথাটা শেষ করে বেলার শাড়ির পিছনে পড়ে যায় রায়াজ। রাগের বসে টেনে চিড়ে ফেলার চেষ্টা করে। আতকে উঠে অসহায় কণ্ঠে বেলা বলল, রায়াজ ভাই প্লিজ, আমি জানতাম না আজ কোন ছেলে মেহেদি ফাংশনে অ্যাটেন্ড করবে, ট্রাস্ট মি। আর আমি কেন, সবাই এভাবে শাড়ি পরেছে। কিছুটা শান্ত হয়ে এলো যেন রায়াজ। ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ করে শান্ত করার চেষ্টা করলো নিজেকে। এক পলক বেলার দিকে তাকিয়ে রাজবাড়ি স্বরে আওড়ালো, তোর আর কোনো ফাংশন অ্যাটেন্ড করার দরকার নেই, এই রুমেই বন্দি থাকবি তুই। বলেই গটগট পায়ে রুম থেকে বেরিয়ে বাহির থেকে দরজা বন্ধ করে দিল রায়াজ। আতঙ্কিত চিত্রে দ্রুত এগিয়ে এলো বেলা দরজার কাছে। কড়া নাড়তে নাড়তে লাগলো জোরে জোরে, ডাকতে লাগলো, রায়াজ ভাই দরজা খুলুন প্লিজ। কোথায় গেলেন আমাকে ফেলে? রায়াজ ভাই প্লিজ, আমার কি দোষ? আমি ইচ্ছে করে কিছুই করিনি, প্লিজ খুলে দিন দরজা। বেশ কয়েকবার হাঁক ছাড়ার পরেও যখন কেউ দরজা খুলল না, তখন ক্লান্ত হয়ে বেলা বিছানার দিকে এগিয়ে গেল। আস্তে করে নিজের মাথায় এলিয়ে দিল একটা বালিশে। চোখের অশ্রু ফেলতে লাগলো নীরবে। রাত 11:45 রুমে প্রবেশ করলো রায়। কাজের চাপে শ্বাস ফেলানোর সময়টুকু পায়নি সে। যার দারুণ বেলার বিষয়টা একদম মাথা থেকে বেরিয়ে গেছিল। বাড়ির অনেকেই বেলার কথা জিজ্ঞেস করেছিল বই কি, সে অন্য কথা বলে কাটিয়ে দিয়েছে। কাজের চাপে সবাই অত খেয়ালও করেনি। বিছানার দিকে তাকাতেই সহসা তার দৃষ্টিতে এসে হানা দিল ঘুমন্ত প্রয়সীর মুখ। সেদিকে ছোট ছোট কদম ফেলে এগিয়ে গেল সে। উবুর হয়ে শুয়েছিল বেলা। সন্তর্পণে তাকে টেনে সোজা করে বালিশে শুয়ে দিল। আলগোছি স্পর্শ করলো কপাল জোড়া। ইস কি লাল লাল হয়ে গেছে পুরো মুখমণ্ডল। তার উপর কান্না করে চোখ মুখ একদম ফুলিয়ে ফেলেছে। বেশ মায়া হলো রাজে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মৃদু স্বরে ডাকতে লাগলো, বেলা, এই বেলা, উঠ দেখি, কিছু খেয়ে নে। পিটপিট করে চোখ মেলল বেলা। বেশ ক্লান্ত সে, তাই হালকা করে চোখ খুলে উঠে বসলো। পুনরায় খাটের কর্নারে হেলান দিয়ে ঘুমোতে লাগলো। দীর্ঘশ্বাস ত্যাগ করে রাহাত চলে গেল খাবার আনতে। খাবার এনে বেলাকে পুনরায় ডাকতে লাগলো, বেলা, বেলা রানী উঠুন, আমার হৃদয় সিক্ত চন্দ্রমল্লিকা, উঠে পড়। তড়িৎ চোখ মেলল বেলা। ঘুম ঘুম কণ্ঠে জিজ্ঞেস করলো, কি বললেন? গম্ভীর কণ্ঠে রায় শুধালো, কিছু না, তাড়াতাড়ি উঠ। ঘুমে ঢুলছে বেলা, তাই রায়াজও তাকে খাইয়ে দিল। খাবার শেষে প্লেটগুলো নিচে নিয়ে গেল রায়াজ। এসে দেখলো বেলা পুনরায় ঘুমের দেশে তলিয়ে গেছে। মৃদু হাসলো সে। বেশ কিছু সময় অবিবাহিত হওয়ার পর অতি সন্তর্পণে বেলাকে কোলে তুলে নিল। বেলার রুমে প্রবেশ করে তাকে শুয়ে দিল খাটে। গায়ের চাদর দিয়ে ঢেকে দিল গলা পর্যন্ত। কিছুটা ঝুঁকে পড়লো সে বেলার দিকে। অতি শীতলতা সহিত নিজের ওষ্ঠ স্পর্শ করলো বেলার ললাটে। কিঞ্চিত নড়ে উঠল বেলা। পর মুহূর্তে বেলার পুরো মুখমণ্ডল জুড়ে নিজের ওষ্ঠের ছোট ছোট স্পর্শ দিতে লাগলো রায়াজ। আজানের শব্দে ঘুম ভাঙল বেলার। হামি তুলতে তুলতে উঠে বসলো। অকস্মাৎ নিজের হাতের দিকে তাকিয়ে চমকালো সে। তার হাতে মেহেদি দেওয়া, কিন্তু সে তো কাল মেহেদি পড়তেই পারেনি রায়াজ ভাইয়ের জন্য। পক্ষান্তরে মন খারাপ হলো বেলার। মনে পড়ে গেল কালকের সকল ঘটনা সংক্রান্ত। কিন্তু সে তো রায়াজ ভাইয়ের রুমে ছিল, তাহলে এখানে এলো কি করে? আর এই মেহেদি, তার হাতে মেহেদি বা দিল কে? ভাই, তুই সারা রাত আমাকে বসিয়ে রেখে বেলার হাতে মেহেন্দি দিয়ে দিয়েছিস। তোর জন্য ঘুম নষ্ট হয়েছে রাতে আমার। এখন তাড়াতাড়ি এর ভরপাই দে। ভ্রুকুচকে রায় জিজ্ঞেস করলো, কিসের ভর ভাই? আমার ঘুম নষ্ট করার আর বেলার হাতে মেহেন্দি দিয়ে দেওয়ার। টোটাল 2000 টাকা। বের কর এক্ষুনি। সাথে সাথে রাজ পকেট থেকে টাকা বের করে দিল অর্পিতার হাতে আর বলল, এবার বের হ আমার রুম থেকে।
মুখ ভেঙচি কেটে অর্পিতা চলে গেল। বিকেল 4টা, বাড়ির বড়রা কাজে ব্যস্ত আর ছোটরা সাজে। আজকে আর কেউ পার্লারে যায়নি, বাড়িতেই বিউটিশিয়ান আসবে। তবে রাজের কড়া নিষেধাজ্ঞা, বেলা যেন কোনোভাবে কোনো প্রকার সাজ দিতে না পারে। রাজের কড়া নিষেধে সকলে মাথা পেতে নেয়, কারণ সকলেই জানে তাদের ভাই কি রাগে। নিজের রুমে বসেছিল বেলা, তখন ওই জুথির আগমন। দাঁত কিলিয়ে জুথি বেলার উদ্দেশ্যে বলল, বেলা আপা, রাজ ভাই আপনারে তার রুমে ডাকতেছে। মাথা নেড়ে বেলা রাজের রুমের উদ্দেশ্যে পা বাড়ায়, কারণ সে জানে এখন না গেলে তাকে আরো বেশি ঝামেলা পোহাতে হবে। রুমে প্রবেশ করে কাউকে দেখতে পায়নি বেলা। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে, যার দরুন বোঝা যায় রাজ ওয়াশরুমে। কিয়ত কাল বাদ বাহিরে বেরিয়ে আসে রাজ। বেলার দিকে এক পলক তাকিয়ে চলে যায় আলমারির দিকে। সেখান থেকে একটা প্যাকেট বের করে বেলার হাতে ধরিয়ে দেয়। আদেশ দেওয়ার ভঙ্গিতে বলে, আজকে এই শাড়িটাই পরবি। কালকের মতো পাকামো করে যদি অন্য শাড়ি পরতে যাস তো আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আর হ্যাঁ, অবশ্যই সাজার চেষ্টা করবি না। আর শাড়ি পরার পর যেন শরীরের কোনো অংশ দৃশ্যমান না থাকে। গট ইট? ভীতু চোখে তাকিয়ে বেলা দুদিকে মাথা নাড়ায়। ঠিক আছে, তাহলে যা এবার। বরের বাড়ি থেকে অহরহ মেহমানদের আগমন ঘটেছে। মেহমানদের আপ্যায়নে ব্যস্ত সকলে। বেলাকে আজ নিজের কাছে থেকে এক চুলো দূরে সরায়নি রায়াজ, বরঞ্চ বেলার একটা হাত নিজের হাতের মুঠোয় পুড়ে নিয়ে প্রতি মুহূর্তে যেখানে যাচ্ছে নিজের সাথে নিয়ে যাচ্ছে তাকে। এ কিনা ক্ষোভের শেষ নেই বেলার। কোনো প্রকার মজ মাস্তি করতে পারছে না সে রায়াজের জন্য। তবুও কিছু বলা নেই তার রায়াজকে। বেশ ভয় পায় কিনা। বেলাকে নিজের কাছে ডাকছিল অর্পিতা। ঠিক সে সময় জুথি চলে এলো সামনে। কানে কানে কি যেন বলে গেল বেলার। দ্রুত জনকলরব ত্যাগ করে নিজের রুমের দিকে এগিয়ে গেল সে। সেদিকে তাকিয়ে বক্র হাসি ফুটে উঠল রায়াজের ওষ্ঠকোণে। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি ঠিক করতে ব্যস্ত বেলা। কোথাও দিয়ে নাকি তার শাড়ি নষ্ট হয়ে গেছে সেটাই করছে। সেই সময় তার রুমে আগমন ঘটে রায়াজের। চকিতে সেদিকে তাকিয়ে নিজেকে দ্রুত ঠিক করে নেয় বেলা। বেলাকে নিজের কাছে ডাকে রায়াজ, জিজ্ঞেস করে, অর্পিতকে ডাকছিল কেন জানিস? মাথা নেড়ে বেলা না বুঝায়, যার অর্থ সে জানে না। হ্যাচকাটানে বেলাকে নিজের অতি সন্নিকটে নিয়ে আসে রাজ। নিজের কপল দ্বারা ঘর্ষণ করে বেলার বাম কপলে। ফলে রাজের গালে লেগে থাকা হলুদ লেগে যায় বেলার গালে। নিজের গালে মৃদু ব্যথাও অনুভব হয় বেলার। গালে খোঁচা খোঁচা দাঁড়িয়ে থাকার কারণে এখন গালটা বেশ জ্বলছে তার। নিজের কাজ শেষ হতেই হেলে দুলে রুম থেকে বেরিয়ে যায় রায়াজ। হলুদের অনুষ্ঠানের সমাপ্তিতে সকলে চলে যায় বিশ্রাম করতে। আজ বেশ ধকল গেছে সকলের উপর দিয়ে। দেখতে দেখতে অর্পির বিয়েও শেষ হয়ে যায়। মেহমানরাও অলরেডি যার যার বাড়িতে চলে গিয়েছে। নিত্য নতুন কাজে সকলে ব্যস্ত হয়ে পড়ে। পড়ার টেবিলে বসে ঝিমুলে বেলা, তার ঠিক সম্মুখে গুমড়ো মুখে বসে রায়াজ। অকস্মাৎ বিভৎস এক ধমকে কেঁপে উঠল বেলা। কি সমস্যা বেলা? পড়া রেখে ঝিমাচ্ছিস কেন? কিছুদিন বাদেই তোর এসএসসি এক্সাম, আর এখন এসে তুই পড়ার টেবিলে ঘুমাচ্ছিস? সত্তর লাফ মেরে ঘুমের দেশ থেকে ফিরে আসে বেলা। মন লাগায় পড়ার দিকে। মার্চের 10 তারিখ বেলা 12:55। দীর্ঘ এক নিঃশ্বাস ত্যাগ করে পরীক্ষার হল থেকে বের হয় বেলা। অবশেষে তার পরীক্ষা শেষ হলো। বাহিরে বেরিয়েই দেখতে পেল তীর্যক গরম অতিষ্ঠ রায়াজ দাঁড়িয়ে তার জন্য। হাসি মুখে সে এগিয়ে গেল সেদিকে। বেলাকে দেখতেই ব্যস্ত কণ্ঠে রায়াজ বলল, তাড়াতাড়ি উঠে বস, যা রোদ আজকে অসুস্থ হয়ে যাবি একদম। তাড়াতাড়ি কর। রাজ তারা দিতেই দ্রুত উঠে পড়ল বেলা। রাজকে খুব শক্ত করে ধরে বসলো সে। বাইক স্টার্ট দিল রাজ। জিজ্ঞেস করলো, পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো। আর কিছু বলল না রায়াজ। বাড়ি গেট পেরিয়ে বাইক নিয়ে ভিতরে ঢুকে পড়ল রাজ। বেলাকে নামিয়ে দিয়ে নিজেও চলে গেল কোথাও। রাজের যাওয়ার পানে কয়েক পলক তাকিয়ে থেকে বাড়ির ভিতর ঢুকে পড়ল বেলা। বাড়িতে আসতেই সকলে একই প্রশ্ন, পরীক্ষা কেমন হয়েছে, পরীক্ষা কেমন হয়েছে। সকলের প্রশ্নের পাড় চুকিয়ে ভোতা মুখে নিজের রুমে চলে যায় বেলা। সকলে এত প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত সে। ধরাম করে বিছানায় গায়ে এলিয়ে দেয়। লম্বা একটা ঘুম দেওয়া দরকার তার। এই কয়েকদিন পরীক্ষার যন্ত্রণায় ঠিক মতো ঘুমোতে দেয়নি তাকে রায়াজ ভাই। রাত 3টা বাজে তাকে ঘুম থেকে তুলে পড়ায় বসিয়েছে। সেই দুঃখের দিনের কথাগুলো মনে পড়তেই আপনা আপনি ঘুম এসে ধরা দিল বেলার চোখে। একসময় ঘুমের দেশে তলিয়ে গেল সে। অ্যালার্মের শব্দ কর্ণকুড়ে পৌঁছতেই এক লাফে উঠে বসলো বেলা। চোখের পলকে 3 মাস কি করে অতিক্রম হয়ে গেছে বুঝতেই পারেনি সে। এই তো সেদিন পরীক্ষা দিল সে, আর আজই কিনা রেজাল্ট প্রকাশ পাবে। দ্রুত উঠে ওয়াশরুমে চলে গেল।
তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রুম থেকে বের হলো। মা চাচিরা সকলে মিলে রান্নাঘরে কাজ করছে, সেদিকে এগিয়ে গেল সে। সারা বছর যতই শয়তানি করে ঘুরে বেড়াক না কেন, আজকের দিনে অন্তত সকলের কাছে ভালো সাজতে হবে তাকে। পাছে যদি ফেল করে বসে, ফেল করলে যদি আবার রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেয় তাকে, তখন কি হবে তার? সকাল সকাল বেলাকে রান্নাঘরে দেখে চমকালো যেন সকালে। রুমি রওশন মেয়ের দিকে এগিয়ে জিজ্ঞেস করলো, কিরে বেলা, এই সকাল সকাল তুই এখানে কি করছিস? কিছু লাগবে তোর, নাকি ক্ষুধা লেগেছে বলে খেতে এসেছিস? ক্যাবলা কান্তের মতো একটা হাসি দিল বেলা, আমতা আমতা করে বলল। মানে মা, তেমন কিছুই না, এমনি। নিজের রুমের দিকে দৌড় লাগলো বেলা, সকলের দিকে অবাক নয়নে তাকিয়ে। বেলা 12টা বাজতে হাঁক ছিঁড়ে বেলাকে ডেকে উঠল রাজ। রাজের এহেন হাঁক ডাকে অন্তরাত্মা কেঁপে উঠল যেন বেলার। কম্পনরত পায়ের ছোট ছোট কদম ফেলে নিচে নামলো সে। গম্ভীর মুখে বেলার দিকে তাকিয়ে রাজভারী স্বরে বলল, তো রেজাল্ট বেরিয়েছে। কিছু সময় থামলো, পর মুহূর্তে বলে উঠল, 4.38 এসেছে তোর। খুব বেশি ভালো না, আবার খারাপও না। বলেই উঠে নিজের রুমে চলে গেল রাজ। বাড়ির সকলের মুখের দিকে এবার তাকালো বেলা। সকলে কেমন অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে। অতি সন্তর্পণে একটা শুকনো ঢোক গিলল বেলা। কোন দিকে না তাকিয়ে ছুটলো নিজের রুমের উদ্দেশ্যে। রাতের খাবারে জহির রওশন রাজের উদ্দেশ্যে বললেন, কাল ভোরেই তোমাকে চট্টগ্রাম যেতে হচ্ছে রায়ার। হঠাৎ? একজন ক্লায়েন্ট আসছে কাল। আমাদের চট্টগ্রামের ফ্যাক্টরিতে ঘুরে দেখার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। আমি যেতাম, কিন্তু আমার হাঁটুর ব্যথাটা বেড়েছে বেশ কয়েকদিন হলো। খাবার খেতে খেতে রাজ উত্তর দিল, সমস্যা নেই, আমি কাল ভোরের ফ্লাইটেই চলে যাব। চপলা কণ্ঠে বেলা বলল, রায়াজ ভাই আসার আগে আমার জন্য কিন্তু বেশ কিছু চকলেট নিয়ে আসবেন, ঠিক আছে? রাজ মাথা নাড়ালো। হামি তুলতে তুলতে শোয়া থেকে উঠে বসলো বেলা। ঘড়িতে তাকিয়ে দেখলো সকাল 8:30। রেজাল্ট দেওয়ার পর থেকে সকলে কোনো অদ্ভুত চোখে তার দিকে তাকিয়ে থাকতো। এতে যতটুকু বুঝলো বেলা, কেউই এখন পর্যন্ত বিশ্বাস করতে পারেনি তার এত ভালো রেজাল্ট। সবাই বোধ হয় ধরে নিয়েছিল সে ফেল করবে, আর সকলে তাকে ধরে বেঁধে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দিবে। ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে নিচে নামলো সে। কেমন তোড়জোড় লেগে গেছে যেন বাড়িতে। সেদিকে তাকিয়ে ভ্রু কুঁচকে নিল বেলা। কেউ আসবে নাকি? না, তাকে তো এ বিষয়ে কেউ কিছু বললো না। সে গিয়ে বড় মাকে জিজ্ঞেস করলো, কি গো বড় মা, কেউ কি আসবে আজকে? রাজিয়া রওশন এই বিষয়ে কিছু বলতে পারলো না তাকে, কেবল এতটুকু বলল, আমি জানি না রে মা, কে আসবে? তোর মা জানে? তাকে গিয়ে জিজ্ঞেস কর, তার কথাই আমরা আয়োজন করছি। বেলা এবার লেগে পড়লো রুমি রওশনের পিছনে। ঘুরঘুর করে একই প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলো। বলো না মা, কে আসবে? সেই তখন থেকে জিজ্ঞেস করে যাচ্ছি। বিরক্তিতে মুখ কুচকে রুমি রওশন বলে উঠলেন, যাবি এখান থেকে, নাকি দেব কয়েকটা পিঠে? বিরক্তিতে মুখ কুচকে রুমি রওশন বলে উঠলেন। বলেই খুন্তিটা হাতে নিলেন তিনি। পিটুনির ভয়ে বেলা দিল এক দৌড়। বিকেল বেলা হাতে একটা শাড়ি নিয়ে বেলার রুমে প্রবেশ করলো রুমি রওশন। ট্যাবে গেম খেলতে খেলতে চিপস খাচ্ছিল বেলা। অকস্মাৎ মাকে নিজের রুমে দেখে বেশ কিছুটা অবাক হয়ে সে হাত থেকে ট্যাবটা পাশে রেখে উঠে বসলো। জিজ্ঞেস করলো, কি হয়েছে মা, কিছু বলবে? ইতস্তত বোধ করতে করতে রুমি রওশন জবাব দিলেন, হ্যাঁ, আসলে বলেছিলাম কি, এই শাড়িটা দ্রুত পরে নে, কিছুক্ষণ পর বাড়িতে মেহমান আসবে। বেশ খুশি হলো বেলা। বাড়ির মেহমান এলে তার বেশ লাগে। খুশি মনে জিজ্ঞেস করলো, তাই কখন আসবে? আমি তো শাড়ি পরতে পারি না, তুমি আমাকে শাড়ি পরিয়ে তৈরি করে দাও না মা। সায় জানিয়ে রুমি রওশন মেয়েকে তৈরি করে দিতে লাগলো। এরই মাঝে মেহমান এসে হাজির। বেলাকে দ্রুত হাতে তৈরি করে রুমি রওশন চলে গেল মেহমানদের কাছে। যাওয়ার পূর্বে কেবল বলে গেল, একটু পর চিংকি আসছে, আমি যখন ডাক দেব ঠিক তখনই নিচে নামবি। এর আগে নিচে নামার কোনো দরকার নেই। আর হ্যাঁ, অবশ্যই মাথায় কাপড় দিয়ে তারপর নামবি। চিংকি আসতে মাথায় ঘোমটা দিয়ে তার সাথে নিচে নামলো বেলা। হোল রুমে আসতেই তাকে টেনে সোফায় বসিয়ে দিল রুমি রওশন। ভুরু কুচকালো বেলা। এরা কারা? কাউকেই তো চেনা লাগছে না তার। রুমি রওশন বেলাকে দেখিয়ে তার পাশে বসে মহিলার উদ্দেশ্য বলল, বুঝেছিস রেশমি, এই হলো আমার মেয়ে। মহিলাটি মিষ্টি হেসে জিজ্ঞেস করলো, নাম কি তোমার মা? রুবাইয়াত বেলা। কোন ক্লাসে তুমি? এসএসসি পরীক্ষা দিয়েছি এবার। মহিলাটি আরো গোটা কয়েক প্রশ্ন করলো বেলাকে। বেলাও তার সকল প্রশ্নের উত্তর সঠিকভাবেই দিল। কিয়ৎকাল বাদ রুমি রওশন বললেন, ও তাহলে উঠুক এখান থেকে, কেমন? সায় জানালো মহিলাটি। অতবার বেলার হাতের মুঠোয় বেশ কিছু টাকা গুজে দিলেন তিনি।
অবাক নয়নে সবকিছু পর্যবেক্ষণ করতে লাগলো বেলা। হচ্ছে কি সব? কান্নায় ভেঙে পড়লো বেলা। ভেজা কণ্ঠে রুমি রওশনকে বলল, মা তুমি কি পাগল হয়ে গেলে? কিছুদিন হলো আমি কেবল এসএসসি পরীক্ষা দিয়েছি, এরই মাঝে তুমি আমার বিয়ের সম্বন্ধ দেখা শুরু করলে। তার সমস্যা কোথায়? বড় হচ্ছ তুমি, একদিন না একদিন তো বিয়ে করতেই হতো, এখন করলে সমস্যা কি? আমি এখন বিয়ে করতে রাজি না। না করার তো কোনো কারণ দেখছি না। তার উপর ছেলে বড় একজন ডাক্তার, দেখতেও বেশ ভালো। তাহলে সমস্যা ঠিক কোথায় হচ্ছে তোমার? গলা ধরে আসছে বেলার। কি বলবে সে? মাঝরাতে নিজের মেয়ের বিয়ের কথা শুনে মাথা ঘুরে উঠল রুমি রওশনের। ভাসুরের ছেলেকে নিজের মেয়ের স্বামী হিসেবে মানতে নারাজ রুমি রওশন। কারণ একটাই, সে তার বান্ধবী রেশমিকে কথা দিয়েছে মেয়েকে বিয়ে দিলে তার বান্ধবীর ছেলের সাথে দিবে। কিন্তু মাঝখান দিয়ে একই কাণ্ড ঘটিয়ে আসলো বেলা। রাগে বিভৎস হয়ে তিনি তেড়ে গেলেন বেলার দিকে। শরীরে সর্বশক্তি প্রয়োগ করে সপাট করে চর মেরে দিলেন গালে। তেতে উঠলেন জিসান রওশন। স্ত্রীকে দুহাতে জাপটে ধরে আটকালেন, বলে উঠলেন, পাগল হয়ে গেল রুমি, মারছো কেন ওকে তুমি? ছাড়া বলছি আমাকে, ওকে আমি আজকে মেরেই ফেলবো। তৎক্ষণাৎ বেলাকে নিজের বক্ষস্থলে ঠাঁই করে দিল রায়াজ। শক্ত কণ্ঠে রুমি রওশনের উদ্দেশ্যে বলল, ছোট মা, ভুলে যেও না সে এখন আমার স্ত্রী, আর তোমার থেকে এখন ওর উপর আমার অধিকার বেশি। তাই নেক্সট টাইম ওর গায়ে কেউ হাত তুলুক, আমি এটা মোটেও সহ্য করব না। জহির রওশন ছেলের দিকে এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, যা করার করেছো, তাই বলে এই নয় এখনই বেলাকে তোমার হাতে তুলে দেব আমরা। সবার আগে নিজেকে প্রতিষ্ঠিত করো, নিজের একটা শক্ত জায়গা তৈরি করো, বেলাকে সুখে রাখার রাস্তা বের করো, তাহলেই তুমি বেলাকে পাবে, তার আগে নয়। কোনো মাই তার মেয়েকে বেকার ছেলের হাতে তুলে দিতে চায় না, সেখানে তুমি রাজনীতি করে গুন্ডাদের মতো পুরো এলাকা ঘুরে বেড়াও। নিজেদের ফ্যামিলি বিজনেস থাকতো, সেখানে অ্যাটেন্ড করো না। আগে নিজেকে প্রমাণ করো, ততদিন বেলা আগের মতোই এবারের মেয়ে হয়ে থাকবে, তোমার স্ত্রী নয়। আর তুমিও বেলার থেকে দূরত্ব বজায় রেখে চলবে। কথাটা বলে তিনি রুমি রওশনের দিকে তাকিয়ে বললেন, বেলাকে ভিতরে নিয়ে যাও, আর ভুলে ওর গায়ে আর একটা ফুলের টোকা দেওয়ার চেষ্টা করবে না। দোষ কেবল ওর একার না, দোষ আমার ছেলেরও। তাই ও একা কেন শাস্তি পাবে? শাস্তি বেলা দুজনেই পাবে। আর এদের শাস্তি হলো এরা একে অপরের থেকে আলাদা থাকবে। যেদিন রায়াজ প্রমাণ করতে পারবে ও বেলার যোগ্য, সেদিনই ও বেলাকে নিজের স্ত্রী রূপে পাবে। তার পূর্বে এরা আগের মতোই আলাদা আলাদা রুমে থাকবে। পুনরায় বেলা রায়াজের দিকে তাকিয়ে তিনি বললেন, তোমরা দুজন এবার যার যার রুমে যাও, অনেক কিছুই তো দেখিয়ে ফেলেছো আমাদের। কথাটা বলেই তিনি নিজের রুমের উদ্দেশ্যে চলে গেলেন। রুমি রওশন শক্ত হাতে বেলার বাহু চেপে ধরে টানতে টানতে নিজের সাথে নিয়ে গেলেন। ছলছল চোখে তখনও বেলা রায়াজের দিকে তাকিয়ে। প্রিয়সী এহেন ব্যথাতুর দৃষ্টি দেখে অন্তঃকরণ ধপ করে উঠল রায়াজের। সেদিকে শক্ত মুখে তাকিয়ে রইল সে। ধাক্কা মেরে বেলাকে রুমের ভিতর ফেলে রুমি বেগম বাহিরে দিয়ে তালা দিয়ে দিলেন। সত্য নিজের ট্যাপটা খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল বেলা। সৌভাগ্যবশত পেয়েও গেল। দ্রুত হাতে সে কল করলো রায়াজের হোয়াটসঅ্যাপ নাম্বারে। বেলার নম্বর থেকে কল আসতে দেখে কল রিসিভ করলো। কান্না মিশ্রিত কণ্ঠে বেলা বলতে লাগলো, রায়াজ ভাই দেখুন না, মা আমাকে রুমের মধ্যে বন্দি করে রেখে গেছে। বলে ফুপিয়ে উঠল সে। দীর্ঘশ্বাস ত্যাগ করলো রায়াজ। বলল, কাঁদছিস কেন বোকা মেয়ে? কাদার কি হলো এখানে? ছোট মা একটু রেগে আছে তো, তাই হয়তো এমন করেছে। চুপ কর, আর কাঁদতে হবে না। আচ্ছা ওয়েট, ভিডিও কল দিচ্ছি, আমার সাথে কথা বলতে থাক। কথাটা বলেই রায়াজ বেলাকে ফোন করলো। পরবর্তীতে তারা দুজনেই কেউ আর ঘুমালো না। সারা রাত জেগে একে অপরের সাথে কথা বলতে বলতে কাটিয়ে দিল। ভোরের দিকে রায়াজ বেলার উদ্দেশ্যে বলল, অনেক কথা হয়েছে, এবার চুপচাপ ঘুমাতে যা। সায় জানালো বেলা। তারও বেশ মাথা ধরেছে। অতিরিক্ত কান্না ও সারা রাত জেগে থাকার কারণে এই অবস্থা। ট্যাপটা পাশে রেখে বেলা তলিয়ে গেল ঘুমের দেশে। এক ধ্যানে বেলার মুখপানে তাকিয়ে রায়াজ। যতক্ষণ তার চোখ না লেগে যায় ততক্ষণ সে তাকিয়ে রইল প্রেয়সীর ঘুমন্ত মুখের দিকে। ঘড়ি কাটা বেলা 8টার ঘরে এসে ঠিক ঠিক করতেই মেয়ের রুমের দিকে এগিয়ে এলেন রুমি রওশন। তালা খুলে প্রবেশ করলেন রুমে। আদরে মেয়ের শুকিয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে থাকলেন কয়েক পলক। ডাকতে চেয়েও ডাকতে পারলেন না, তাই আর না ডেকে নিঃশব্দে প্রস্থান করলেন। খাবার টেবিলে উপস্থিত সকলে, কেবল বেলা আর রায়াজ ছাড়া। ঠিক তখনই নিচে নেমে এসে টেবিলে বসলো রায়াজ। জহির রওশনের দিকে তাকিয়ে বলল, বাবা, আমি আজ থেকে অফিসে জয়েন করতে যাচ্ছি। খাবার মুখে নিতে নিতে জহির রওশন জবাব দিলেন,
তা বেশ তো, যাক অবশেষে তোমার সুবুদ্ধি হলো। রুমে প্রবেশ করে বেলাকে ভিডিও কল দিল রায়াজ। প্রথমবার ফোন রিসিভ হলো না অপর পাশ থেকে, পরবর্তীতে কল করার সাথে সাথে ফোন রিসিভ হলো। বেলার ঘুম জড়ানো মুখের দিকে তাকিয়ে রায়াজ, বেশ স্নিগ্ধ লাগছে তাকে। চোখ জড়িয়ে গেল রায়াজ, মৃদু কণ্ঠে বলে উঠল, তাড়াতাড়ি উঠে গিয়ে দরজা খোল, দেখ যুথি তোর জন্য নাস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। মাথা নেড়ে সম্মতি জানিয়ে দরজা খুলে চলে গেল বেলা। দরজার বাইরে হাতে খাবার প্লেট নিয়ে দাঁড়িয়ে জুথি বেলাকে দেখতে পেয়ে ফিসফিসিয়ে বলে উঠল, বেলা আপা, রাজ ভাই আপনার জন্য নাস্তা পাঠাইছে, তাড়াতাড়ি খাইয়া লন। তুই খেয়েছিস? হ, সবাই খাইছি, এখন আপনি খান তাড়াতাড়ি। খাবারটা হাতে নিয়ে বেলা রুমের ভিতর চলে এলো। খাবার নিয়ে বসে পড়লো ট্যাবের সামনে। ওপাশ থেকে তখনও বেলা কার্যকৃতি দেখে চলছিল রায়াজ। মৃদু সুরে সে বলল, তাড়াতাড়ি খেয়ে নে, তোকে খাইয়ে এখন আমি অফিসে যাব। অবাক হলো বেলা, জিজ্ঞেস করলো, অফিসে? আপনি অফিসে কেন যাবেন? হাসলো রায়াজ, উত্তর দিল, আজ তো একটা বউ পালতে তোর টাকা দরকার, তাই না? বউকে খাওয়াতে, তার সকল চাহিদা পূরণ করতে আমাকেই করতে হবে, তাই টাকা কামাই করতেই অফিসে যাচ্ছি। চোখ ছলছল করে উঠল বেলার। মানুষটা কত কষ্টই না করেছে তার জন্য। ভেজা কণ্ঠে বেলা বলল, কিন্তু রায়াজ ভাই, আজ আপনার চোখগুলো তো অনেক লাল লাল দেখাচ্ছে। সারা রাতও তো ঘুমাননি, সকালেও ঘুমিয়েছেন বলে তো মনে হয় না। এই অবস্থায় আবার অফিসে যাচ্ছেন? নিজের ওপর এতটা প্রেশার দেয়া কি খুবই দরকার? কাল থেকে যান। মৃদু হাসলো রায়াজ, অমায়িক স্বরে বলল, কিন্তু তোকে যে আমার যত শীঘ্রই সম্ভব নিজের করে চাই। পর মুহূর্তে রায়াজ আবার বলল, তবে একটা জিনিস আমার মোটেও হজম হচ্ছে না, তুই এখনো কেন আমাকে ভাই ভাই করছিস? আমি কি তোর ভাই লাগি? লজ্জায় লাল বর্ণ ধারণ করলো বেলার মুখমণ্ডল। মাথা পতিত করে জবাব দিল, না। তাহলে এত ভাই ভাই করছিস কেন? কোথাও দেখেছিস নিজের স্বামীকে ভাই বলে ডাকতে? নিচু স্বরে বেলা জিজ্ঞেস করলো, তাহলে কি বলে ডাকবো? ভাই ছাড়া যা খুশি তাই বলে ডাক। এই ভাই শুনতে শুনতে আমার কান পচে গেছে, তাই ভাই ডাক যেন না শুনতে হয় তার জন্য বিয়ে করে নিলাম। এরপরেও যদি ভাই ডাকিস, এবার অন্তত থাম। স্বামীকে তো মেয়েরা ওগো কি গো বলে ডাকে, আমি কি আপনাকে তাই বলে ডাকবো? ইচ্ছে আমার ভীষণ লজ্জা করবে আপনাকে এগুলো বলে ডাকতে রায়াজ ভাই। হতাশ হয়ে মাথা চাপড়ালো রায়াজ। আবারও সেই ভাই। বেলার খাওয়া শেষ হতে রায়াজ বলল, তোকে আজকে কলেজে ভর্তি করে দিয়ে আমি অফিসে যাব। বেলা মাথা নাড়িয়ে তৈরি হতে চলে গেল। তৈরি হওয়ার শেষে বেলা একটা টেক্সট করে দিল রায়াজের নাম্বারে। তারপর দুজনে বেরিয়ে পড়লো একসাথে। সদর দরজা দিয়ে বেলাকে রায়াজের সাথে কোথাও যেতে দেখে তার হাত শক্ত করে চেপে ধরলেন রুমি রওশন। জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছিস তুই? আতঙ্ক ছেয়ে গেল বেলার পুরো মুখমণ্ডলে। ভীত চোখে সে তাকিয়ে রইল মায়ের দিকে। পাশ থেকে রায়াজ বলে উঠল, ও আমার সাথে যাচ্ছে ছোট মা, ওকে কলেজে ভর্তি করাতে নিয়ে যাচ্ছি। কোথাও যাওয়া দরকার নেই, আজ থেকে পড়ালেখা বন্ধ, ঘরের বাইরে এক পাও রাখবে না। এবার যেন রাগ হলো রায়াজের, শক্ত কণ্ঠে বলল, ছোট মা, আমি বেশ বুঝতে পারছি তুমি আমার রাগ বেলার উপর ঝাড়ছো, কিন্তু কালকের ঘটনায় বেলার কোনো হাত নেই। আমি ওকে জোর করে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করেছি। যা করেছি সব আমি করেছি, ওর তো কোনো দোষ নেই। তাহলে তুমি ওর সাথে কেন এমন করছো? আর তাছাড়া তোমার থেকে এখন ওর উপর আমার বেশি অধিকার। সেই সূত্রে আমি আমার স্ত্রীর পড়ালেখা বন্ধ করে দিব না চালু রাখবো, তার সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল আমার। কথাটা বলে একটানে বেলাকে রুমি রওশনের হাত থেকে ছাড়িয়ে নিজের সাথে নিয়ে যেতে লাগলো রায়াজ। কলেজ ভর্তি করা শেষ হলে বেলাকে বাড়িতে নামিয়ে দিয়ে গেল রায়াজ। নিজে চলে গেল অফিসের উদ্দেশ্যে। আজ থেকে তার কর্মজীবনের নতুন অধ্যায় শুরু। বাড়িতে ঢুকছিল বেলা, অকস্মাৎ মায়ের ডাকে থেমে যায়। কঠোর কণ্ঠে বেলাকে নিজের কাছে ডাকে রুমি রওশন। ভোতা মুখে সেদিকে এগিয়ে যায় বেলা। মেয়ের উদ্দেশ্যে তিনি বললেন, ভাইয়া কাল রাতে কি বলেছে মনে নেই তোর? রায়াজের থেকে দূরে থাকতে বলেছে না? কাচুমুচু করতে করতে বেলা উত্তর দিল, বড় বাবা যা বলেছে আমরা তো তাই করছি। বড় বাবা বলেছে আমরা স্বামী স্ত্রীর মতো থাকতে পারবো না, কিন্তু আগের মতো থাকতে পারবো, সেটাই তো করছি। কালকের এই ঘটনাটা যদি না ঘটতো তাহলে তো আমাকে কলেজের রায়াজ ভাই ভর্তি করিয়ে দিত, তাই না? গরম চোখে মেয়ের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে রুমি রওশন বললেন, খুব বেশি পেকে গেছিস তাই না? অবশ্য পেকেই তো গেছিস, তা না হলে কি করে কাল রাতে এমন একটা কাজ করতে পারিস? মাথা নিচু করে নিল বেলা। কয়েক পলক মেয়ের দিকে তাকিয়ে তিনি বললেন,
যা নিচের ঘরে যা। কথা না বাড়িয়ে বেলা নিজের রুমে চলে গেল। রুমে এসে বালিশে মুখ গুজে দিল। সবকিছু তার কাছে কেমন রঙিন রঙিন লাগছে। রাজ ভাই তার হয়ে গেছে। তা যেমন বিশ্বাস হচ্ছে না বেলার, কেমন ঘরের মধ্যে আছে সে। রাজ ভাই এখন কেবল তার ভাবেই কেমন শিরশির করে উঠল বেলার সর্বাঙ্গ। বালিশে মাথা লিয়ে দিয়ে কাল রাতের সকল ঘটনা ভাবতে লাগলো বেলা। কাল রাতে রাত 10টার দিকে বাড়িতে ফিরল রায়াজ। ফ্রেশ হয়ে নিচে নামলো রাতের খাবার খেতে। ডিনার টেবিলে সকলে উপস্থিত থাকলেও যখন বেলাকে দেখতে পেল না তখন জিজ্ঞেস করলো, বেলা কোথায়? প্লেটে খাবার বাড়তে বাড়তে রুমি রওশন উত্তর দিল, কোথায় আর হবে, সে নিচের রুমে। রাতে নাকি খাবে না, তাই আর জোর করিনি। রায়াজ আর কিছু বলল না, মনোযোগ দিল নিজের খাবারে। খাবারের শেষে এক এক করে সকলে চলে গেল যার যার রুমের দিকে। সকলে চলে যেতেই রায়াজ জ্যোতিকে ডেকে উঠল। এই জ্যোতি, একটা প্লেটের মধ্যে কিছু খাবার সাজিয়ে দিত। রায়াজের কথা মতো খাবার সাজিয়ে দিতে প্লেট হাতে বেলার রুমের দিকে অগ্রসর হলো রায়াজ। বেলার রুমের নিকটবর্তী আসতেই শুনতে পেল গুনগুন করে কারো কান্নার আওয়াজ। কৌতূহলবশত সম্মুখের দিকে এগিয়ে গেল সে। শব্দটা ঠিক বেলার রুমের থেকে আসছে। ধক করে উঠল রায়াজের অন্তরাল। ব্যগ্র পায়ে রুমের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো সে। বালিশে মুখ গুজে গুনগুন করে কাঁদছে বেলা। বেলাকে ডেকে উঠল রায়াজ। বেলা, কি হয়েছে? কাঁদছিস কেন? রায়াজের কণ্ঠস্বর কর্ণপাত হতেই বেলা ছুটে গিয়ে এক প্রকার হামলে পড়ল তার বুকে। জড়িয়ে ধরে এক মনে কাঁদতে লাগলো। বেলার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ব্যস্ত কণ্ঠে রায়াজ জিজ্ঞেস করলো, হয়েছে কি, বলবি তো নাকি? ছোট মাকি কিছু বলেছে? আমাকে বল। রায়াজকে ছেড়ে দিয়ে নাক টানতে টানতে বেলা উত্তর দিল, মা মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে রায়াজ ভাই। বলেই কেঁদে উঠল। কান্নারত অবস্থায় মাথা তুলে তাকালো রায়াজের দিকে। সহসা কেঁপে উঠল বেলার সর্বাঙ্গ। রক্তিম চোখ, শক্ত চোয়াল তার দিকে তাকিয়ে রায়াজ শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, আর তুই কি বলেছিস? এহেন কঠিন কণ্ঠস্বর কর্ণগোচর হতে কিঞ্চিত ভয় অনুভব করলো সে। কম্পিত কণ্ঠে উত্তর দিল, আমি না করেছি মাকে, কিন্তু কিছুতেই মা আমার কথা শুনছে না। আপনি একটু কিছু একটা করুন রায়াজ ভাই। সহসা নিজের শক্তপোক্ত হাত দ্বারা বেলার হাত চেপে ধরল রায়াজ। টানতে টানতে তাকে নিচে নিয়ে যেতে লাগলো। ভীত হলো বেলার চিত্ত। ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, আমাকে এভাবে কোথায় নিয়ে যাচ্ছেন রায়াজ ভাই? উত্তর দিল না রায়াজ। টানতে টানতে বেলাকে সদর দরজার সামনে এনে দাঁড় করালো। ভয়ের মাত্রা যেন আরো দ্বিগুণ বেড়ে গেল বেলার। ভীতিগ্রস্ত চোখে রায়াজের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এত রাতে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কোনো প্রত্যুত্তর না করে বেলাকে নিয়ে বাইরে বের হয়ে এলো রায়াজ। গ্যারেজ থেকে গাড়ি বের করে বেলাকে ইশারা করলো উঠে বসতে। উঠল না বেলা, ঠায় দাঁড়িয়ে রইল। এবার রেগে তাকে ধমকে উঠালো রায়াজ। সমস্যা কি? উঠছিস না কেন? তাড়াতাড়ি উঠে বস, আরো অনেক কাজ বাকি। অবাক হয়ে এলো বেলা, জিজ্ঞেস করলো, এত রাতে আপনার আবার কিসের কাজ? আর আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কোথাও যাব না আমি। রাগে ফেটে পড়লো রায়াজ। টানতে টানতে বেলাকে নিয়ে ধাক্কা মেরে গাড়ির ভিতর ফেলে দিল। নিজে গিয়ে দ্রুত ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। ছটফট করতে লাগলো বেলা। আতঙ্কিত কণ্ঠে বারংবার জিজ্ঞেস করতে লাগলো, কোথায় নিয়ে যাচ্ছেন রায়াজ ভাই? প্লিজ গাড়ি থামান, আমার খুব ভয় করছে। গাড়ি ড্রাইভ করা থামিয়ে গম্ভীর চোখে এবার বেলার দিকে তাকালো রায়াজ। রাজভারী কণ্ঠে জিজ্ঞেস করলো, আমার উপর বিশ্বাস নেই তোর? বিশ্বাস করিস না আমাকে? রাজ এসে গভীর চোখের দিকে তাকিয়ে বেলা উত্তর দিল, তাহলে আর একটাও প্রশ্ন না করে চুপচাপ বসে থাক। পাঞ্জাবির পকেট থেকে মোবাইল বের করে সত্তর ফোন করলো কাউকে রায়াজ। ওপাশ থেকে ফোন রিসিভ হতে ভারী কণ্ঠে বলল, আমাদের এলাকার কাজী অফিসের সত্তর চাচা আছে না, ওই যে বিয়ে পড়ায়? ওই পাশ থেকে কি বললো শোনা গেল না। পর মুহূর্তে রায়াজ আবার বলল, ওনাকে দ্রুত তুলে নিয়ে আয় ওনার কাজী অফিসে। কথাটা শেষ করে মোবাইল পকেটে রেখে আবারও ড্রাইভিংয়ে মনোযোগ দিল সে। শঙ্কিত হলো বেলার চিত্তে, জিজ্ঞেস করলো, কাজী অফিসে আমরা কেন যাচ্ছি রায়াজ ভাই? এবার বেশ রাগ হলো রায়াজের। এই মেয়েটার খালি অহেতুক প্রশ্ন। রাগান্বিত কণ্ঠে জবাব দিল, কেন, তুই কি ফিদার খাস? জানিস না মানুষ কি করতে কাজী অফিসে যায়? ভয়ে এবার কেঁদে দিল বেলা। ক্রন্দনরত স্বরে বলল, প্লিজ রায়াজ ভাই না, এমনটা করবেন না। আমি কোথাও যাব না, আমাকে বাড়ি দিয়ে আসুন। বেলার কথাকে তেমন পাত্তা দিল না রায়াজ। নিজ মনে ড্রাইভ করতে লাগলো সে। কাজী অফিসের সামনে গাড়ি থামতে বেলাকে ভিতর থেকে টেনে হিসড়ে বের করে আনলো। রাগী স্বরে বেলার উদ্দেশ্যে বলল, চুপচাপ ভেতরে যাবি, কোনো প্রকার সিন ক্রিয়েট করার চেষ্টা করবি না, না তো আমার যে খারাপ কেউ হবে না।
রাজের ধমকিতে দমে গেল না বেলা। পূর্বের ন্যায় থম মেরে দাঁড়িয়ে রইল আগের জায়গায়। রাগ যেন তিরতির করে বাড়তে লাগলো রাজের। কোন দিকে বিচার বিবেচনা না করে বেলাকে একটানে নিজের কাঁধে তুলে নিল। চিৎকার দিয়ে উঠল বেলা। কাজী অফিসের ভিতরে গিয়ে তৎক্ষণাৎ তাকে নিচে নামিয়ে দিল রাজ। টেনে নিয়ে গিয়ে বসলো। সকল ফর্মালিটি শেষ হলে কাজী বেলার উদ্দেশ্যে বললেন, লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া জহির রওশনের একমাত্র পুত্র রায়াজ রওশনের সহিত তোমার বিবাহ ধার্য করা হয়েছে। আপনি যদি এই বিবাহে রাজি থাকিয়া থাকেন তাহলে কবুল বলুন মা। থম মেরে বসে রইল বেলা। টু শব্দটিও করল না। কাজী বেশ কয়েকবার তাড়া দিল, তবে সকলকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মুখে কুলু পেটে বসে রইল বেলা। ধৈর্যের বাঁধ ভাঙলো এবার রায়াজের। একটানে বেলাকে দাঁড় করিয়ে হিড়হিড় করে টানতে টানতে বাহিরে নিয়ে এলো। হুঙ্কার ছাড়লো, সমস্যা কি? মুখে কুলু পেটে রেখেছিস কেন? কান্নারত কণ্ঠে বেলা জবাব দিল। আমি এটা করতে পারবো না রায়াজ ভাই। রাগের মাত্রা আরো বেড়ে গেল রায়াজের। বাজখায় কণ্ঠে জিজ্ঞেস করলো, তাহলে তুই চাইছিসটা কি? ওই ছেলেকে বিয়ে করতে চাচ্ছিস? এহেন ঝাঁঝালো কণ্ঠে কেঁপে উঠল সে। ক্রন্দনরত কণ্ঠে উত্তর দিল, না। তাহলে কাজী যখন কবুল বলতে বললো তখন বলিসনি কেন? সমস্যাটা ঠিক কোথায় তোর, বলবি আমায়? চুপ করে রইল বেলা, কোনো জবাব দিল না। রাগানিত কণ্ঠে এবার রায়াজ বলল, ঠিক আছে, করতে হবে না তোর বিয়ে। যার সাথে ছোট মা তোর বিয়ে ঠিক করেছে তাকে গিয়েই বিয়ে কর। ঠোঁট ভেঙে কেঁদে উঠল বেলা। দুহাতে জাপটে ধরল রায়াজকে। কাঁদতে কাঁদতে উত্তর দিল, না, আমি কিছুতেই ওই লোকটাকে বিয়ে করব না। কয়েক পল বেলার মুখপানে তাকিয়ে শীতল কণ্ঠে রায়াজ বলল, তাহলে আমাকে বিয়ে করে নে। নাকচ করলো বেলা। শত চেষ্টা করেও কোনোভাবে বেলাকে মানাতে পারল না রায়াজ। রাগে অগ্নিমূর্তি ধারণ সে চিৎকার করে বলে উঠল, ঠিক আছে, করতে হবে না তাকে বিয়ে। পকেট থেকে একটা সিগারেট বের করে লাইটারের সাহায্যে আগুন ধরিয়ে তা মুখে পুরে নিল। রাগে মাথা ফেটে যাচ্ছে তার। সুজয় নামক ছেলেটার দিকে তাকিয়ে রায়াজ বলল, আচ্ছা, আমাদের ডিপার্টমেন্টের একটা মেয়ে আছে না, কি যেন নাম? তৎক্ষণাৎ ধরে ফেলল সুজয়। উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, সোনিয়া। সোনিয়ার কথা বলছে ভাই। তাই হবে হয়তো। ভাই, মেয়েটা যা পাগল ছিল আপনার জন্য। সিগারেট কয়েকটা টান দিয়ে বাতাসে ধোঁয়া উড়াতে উড়াতে রায়াজ জবাব দিল, হ্যাঁ, শুনেছি মেয়েটা নাকি আমার জন্য খুব পাগল, মরতেও নাকি গিয়েছিল কতবার। তাই ভাবছি ওই মেয়েটাকে এখন এই মুহূর্তে বিয়ে করে নেব। বিশেষজ্ঞদের কথা মতে যাকে তুমি ভালোবাসো তাকে জীবনসঙ্গী হিসেবে না বেছে যে তোমাকে ভালোবাসে তাকে জীবনসঙ্গী হিসেবে নিজের করে নাও। তাই ভাবছি মেয়েটা যেহেতু আমার জন্য এত পাগল ছিল, মেয়েটাকে এবার একটা চান্স দেওয়া দরকার, কি বলিস? দাঁত কেলিয়ে সুজয় মাথা নেড়ে সায় জানালো। আতকে উঠল বেলা। রায়াজের কাছে এসে অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলো, না, আমি কিছুতেই ওই ছেলেকে বিয়ে করব না। এসব আপনি কি বলছেন রায়াজ ভাই? আপনি কেন ওই মেয়েকে বিয়ে করতে যাবেন? ভাবলে সিহীন কণ্ঠে রায়াজের উত্তর, বারে, তুই আমাকে বিয়ে করবি না তো কি হয়েছে? তাই বলে কি আমার জন্য মেয়েরা অভাব পড়বে? তাছাড়া এখন আমার বিয়ে করার মুড জেগেছে, তাই যে করেই হোক আজ রাতের মধ্যেই আমি বিয়ে করে বউ নিয়ে বাড়িতে ফিরবো। অস্থির কণ্ঠে বেলা বলল, আপনার কাউকে বিয়ে করতে হবে না। ভ্রুকুচকে রায়াজ জিজ্ঞেস করলো, তাহলে তুই আমাকে বিয়ে করছিস? মাথা নেড়ে সায় জানালো বেলা। তৎক্ষণাৎ রায়াজের ওষ্ঠকোণে ফুটে উঠল বিশ্বজয়ের হাসি। দরজায় ঠকঠক শব্দ হতেই ভাবনার সুতো ছিঁড়ে বাস্তবে পদার্পণ করলো বেলা। দরজা খুলতে অবাক হয়ে দিল এক চিৎকার। অর্পিতা এসেছে আজ প্রায় 2 মাস পর। বোনকে পেয়ে খুশিতে জাবুডাবু অবস্থা তার। বেলাকে সরিয়ে ভিতরে প্রবেশ করলো অর্পিতা। অর্পিতার পিছু পিছু বেলাও গেল। খাটে আরাম করে বসে অর্পিতা কনুই দিয়ে বেলাকে গুঁতো মেরে বলল, তলে তলে এত কিছু, আমরা বললেই কিছুই না। লজ্জায় পড়ে গেল বেলা। আমতা আমতা করে বলল, কিসের কথা বলছো তুমি অর্পিতা আপু? বেলাকে মৃদু ধাক্কা দিয়ে অর্পিতা বলল, ইস, আর ঢং করতে হবে না। কাল রাতে সব খবরই আমার কাছে পৌঁছেছে, এই জন্যই তো আজকে সকাল সকাল চলে এলাম। লজ্জায় নুয়ে গেল যেন সে। বেলার এখন লজ্জা মাখা মুখ দেখে জোরে হেসে উঠল অর্পিতা। হাসতে হাসতে বলল, হয়েছে, থাক, আর লজ্জা পেতে হবে না, চল নিচে যাই। সাই জানিয়ে অর্পিতার সাথে নিচে চলে এলো বেলা। লিভিং রুমে গিয়ে রাজকে ফোন করলো অর্পিতা। অপর পাশ থেকে ফোন রিসিভ হতেই অতি উৎসাহের সাথে অর্পিতা বলল, কি রে ভাই, তুই যে এত ফাস্ট
তা তো জানতাম না। এত বড় কাণ্ড ঘটিয়ে এখন কোথায় লুকিয়ে আছিস? তাড়াতাড়ি বাইরে আয়, তোর থেকে বিশাল আকারে ট্রিট পাওয়া কিন্তু আমি। ওপাশ থেকে গম্ভীর কণ্ঠের আওয়াজে উত্তর দিল, ওয়েট কর, আজকে অফিসের প্রথম দিন, তাই তাড়াতাড়ি আসতে পারবো না। রাতে এসে তোর ট্রিট তুই বুঝে নিস। কথাটুকু বলে ফট করে ফোন কেটে দিল রায়াজ। সারাদিন অপেক্ষা করে ও রায়াজের কোনো দেখা মিলল না, তাই অবশেষে মন খারাপ করে সন্ধ্যার দিকে অর্পিতা শ্বশুরবাড়ি চলে যেতে চাইলে তাকে যেতে দিল না কেউ। সকলের জোড়াজুড়িতে অবশেষে বাধ্য হয়ে থেকে গেল অর্পিতা। দেখতে দেখতে ডিনারের সময় হয়ে গেল, কিন্তু রায়াজের কোনো খবর নেই। এক এক করে সকলে ডিনার করে চলে গেল, কিন্তু রয়ে গেল কেবল বেলা। উদাস মনে তখনও সে লিভিং রুমের সোফায় বসে। রাতের খাবার না খেয়ে মেয়েকে এমন উদাস মনে বসে থাকতে দেখে তির্যক চাহনি নিক্ষেপ করে তীক্ষ্ণ কণ্ঠে রুমি রওশন জিজ্ঞেস করলেন, কি ব্যাপার বেলা? সকলে খেয়ে চলে গেল, তুই এখনো খাচ্ছিস না কেন? উদাস মনের সোফায় বসে করছিসটা কি? তাড়াতাড়ি খেয়ে আমাকে উদ্ধার কর, ঘুমাতে যাব আমি। দুদিকে মাথা নাড়ল বেলা, যার অর্থ সে এখনো খাবে না। সন্দেহজনক চাহনি নিক্ষেপ করলেন এবার রুমি রওশন মেয়ের উপর। মায়ের এমন চাহনি দেখে মৃদু ঢোক গিলল বেলা, আমতা আমতা করে বলে উঠল, না মানে না, না মানে মা, আমি এমনি খাবো না, ইচ্ছে করছে না। আমি এখন বসে বসে টিভি দেখবো। কথাটা বলেই টিভি অন করে দিল সে। জহুরি চোখে মেয়েকে কয়েক নজর পর্যবেক্ষণ করতে করতে দীর্ঘশ্বাস ফেললেন তিনি। মেয়ে তার অনেক বড় হয়ে গেছে, তার বুঝতে বাকি নেই তাই আর কথা না বাড়িয়ে নিজের রুমের উদ্দেশ্যে চলে গেলেন তিনি। ইচ্ছা না থাকা সত্ত্বেও টিভির দিকে একাধারে তাকিয়ে আসে বেলা। চোখ টিভিতে আটকে থাকলেও মন তার অন্যদিকে। প্রকৃতপক্ষে সে অপেক্ষা করছে রাইজের জন্য। রাইজের আসার অপেক্ষায় সে বসে আর চোখে বেলা একবার তাকালো দেয়াল ঘড়ির দিকে। রাত এখন 11:30। রাজ তো এত রাত করে কখনো বাড়িতে ফেরে না, কিন্তু আজকে তার এত দেরি, কপালে ভাঁজ পড়ল বেলার। প্রথম দিন অফিসে কি এতই চাপ ছিল? চিন্তায় মাথা ফেটে যাচ্ছে তার। অপেক্ষা করতে করতে কখন যে চোখ লেগে গেল টেরই পেল না বেলা। সোফায় মাথা এলিয়ে দিয়ে ঘুমের দেশে তলিয়ে যায় সে। রাত 1টার দিকে বাড়িতে প্রবেশ করে রাজ। নিজের কাছে এক্সট্রা চাবি থাকায় তা ব্যবহার করে ঢুকে পড়ে ভিতরে। কলিং বেল বাজিয়ে কাউকে ডিস্টার্ব করার মুড আপাতত তার নেই। প্রথম দিন হওয়ায় বেশ খাটুনি গেছে আজকে তার উপর দিয়ে। ব্যস্ততা এতই ছিল যে সারাদিন তেমন কিছু খাওয়া হয়নি, ক্ষুধাও লেগেছে বেশ। ক্লান্তিতে হাঁসফাঁস করতে ভিতরে প্রবেশ করতেই চোখ আটকে যায় তার লিভিং রুমের সোফার দিকে। ছোট ছোট কদম ফেলে সেদিকে এগিয়ে যায় সে। বেলার মুখোমুখি এসে মৃদু ঝুঁকে পড়ে তার দিকে, আলতো করে নিজের ওষ্ঠ স্পর্শ করে বেলার ললাটে। ঘুমের ঘুরে মৃদু কেঁপে উঠে সে, হাসে রায়াজ। বেলা শুকিয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে নিমেষেই মুজে যায়। এখনো নিশ্চয় কিছুই পেটে পড়েনি মেয়েটা, তার জন্য অপেক্ষা করে বসে আসে নিশ্চয়। অতি সন্তর্পণের বেলাকে পাজা কোলে তুলে নেয় সে। নিজের রুমের বিছানায় নিয়ে সুন্দর করে শুয়ে দেয় বেলাকে। নিচে চলে যায় নিজে। দুই হাতে খাবারের দুটো প্লেট এনে রাখে বেডসাইডের ক্যাবিনেটের উপর। মৃদু আওয়াজ করে ডেকে ওঠে বেলাকে। পিটপিট করে চোখ মিলতেই নিজেকে সম্মুখে রাজকে দেখে এক লাফে উঠে বসে বেলা। রাজ ভ্রু কুচকে বেলার দিকে তাকিয়ে থাকে। ইতস্তত বোধ করলে বেলা জিজ্ঞেস করে, রায়াজ ভাই, আপনি এসে গেছেন? রাগে চোখে বেলার দিকে দৃষ্টি নিক্ষেপ করে রাজ। তার এহেন ভয়ঙ্কর দৃষ্টি দেখে শুকনো ঢোক গিলল বেলা। ভীতু কণ্ঠে জিজ্ঞেস করে, আমি কি আবার কোনো রকম ভুল কিছু করেছি রায়াজ ভাই? রাগের মাত্রা যেন এবার ছাড়িয়ে যায় রাজের। দাঁতে দাঁত চেপে উত্তর দেয়, স্টুপিড, আমি কি এখনো তোর ভাই লাগি? এক চড় দিয়ে রাত সব ফেলে দেব। মাথা নিচু করে বেলা যে জবাব দেয়, সরি, আসলে অভ্যাসবশত হয়ে যায় বারবার। কিছু বলে না রায়াজ। মাথা নেড়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে। মৃদু ধমক দিয়ে বলে, এত রাত হয়েছে, খাসনি কেন এখনো? চকিতে রাজের দিকে তাকায় বেলা। আমতা আমতা করে বলতে লাগে, আসলে থাক, আর ইয়ে মানে করতে হবে না, হাঁ কর। রাজের কথা মতো মুখ হাঁ করতে তার মুখের ভিতর খাবার ঢুকিয়ে দেয় রাজ। চোখ টলটল করে ওঠে বেলার। রাজ ভাই তাকে কতই না ভালোবাসে, তার জন্য কতই না কষ্ট করছে সে। খাওয়ার এক পর্যায়ে কেঁদে দেয় বেলা। বেলাকে কাঁদতে দেখে অবাক হয়ে যায় রাজ। অস্থির কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে বেলা, এভাবে কাঁদছিস কেন? খুব বেশি বকে ফেলেছি কি আমি? আচ্ছা, আর কাঁদিস না, আর বকবো না তোকে। মুখ চেপে কেঁদে ওঠে বেলা। অস্থিরতার মাত্রা ছাড়িয়ে যায় এবার রাজের। আলতো হাতে বেলার গাল স্পর্শ করে জিজ্ঞেস করে,
কি হয়েছে? এমন করছিস কেন? আমাকে বল। নিজেকে আর সামলাতে না পেরে রায়াজের বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলতে লাগে। খুব বেশি কষ্ট করতে হচ্ছে আপনার, তাই না? কেবলমাত্র আমার জন্য হয়েছে সবকিছু। সেই কখন অফিসে গেছেন আর ফিরলেন এই রাতে। সারাদিন নিশ্চয়ই কিছু খাননি, কিন্তু নিজে না খেয়ে সেই আমাকেই খাইয়ে যাচ্ছেন। আমার খুব কষ্ট হচ্ছে রায়াজ ভাই, আপনার এত কষ্ট আমি আর দেখতে পারছি না। বেলার মাথায় আদুরে হাত বোলাতে বোলাতে মৃদু কণ্ঠে রায়াজ জবাব দেয়। কে বলেছে আমার কষ্ট হচ্ছে? মোটেও কষ্ট হচ্ছে না আমার। তাছাড়া আমারই ছোট বউটাকে পেতে আমি একটু কষ্ট তো করতেই পারি, তাই না? তা না হলে আমার পুতুল বউটাকে যে কেউ আমাকে দেবে না। বাই দ্য ওয়ে, অনেক কান্নাকাটি হয়েছে, এবার খেয়ে নে জলদি। বলেই নিজের বুক থেকে বেলার মাথাটা তুলে পুনরায় তাকে খাইয়ে দিতে লাগলো রায়াজ। বেলার খাওয়া শেষে মুখ মুছিয়ে দিয়ে আরেকটা প্লেট ধরিয়ে দিল বেলার হাতে, বলল, নে, আমার ডিউটি শেষ, এবার তোর ডিউটি তুই পালন কর। অবাক হলো বেলা, জিজ্ঞেস করলো, মানে? প্লেটে ইশারা করে রায়াজ বলল, খাইয়ে দে আমায়। চোখ ভরে এলো পুনরায় বেলার। মৃদু হেসে রায়াজকে খাইয়ে দিতে লাগলো সে। খাওয়া শেষে নিজের ওড়না দিয়ে রায়াজের মুখ মুছিয়ে দিল বেলা। বেশ অবাক হলো রায়াজ, সুর তুলে বলে উঠল, ইস, তুই দেখি একদম গিন্নি গিন্নি হয়ে গেছিস। যাক, বউটা আমার এতটাও ছোট না। বলে আলতো করে গাল টেনে দিল। খানিক লজ্জা পেল বেলা, লাল বর্ণ ধারণ করলো তার গাল দুটো। সেদিকে তাকিয়ে মৃদু হেসে রায়াজ বলে উঠল, থাক, আর লজ্জা পেতে হবে না। তোর এই লজ্জারাঙা মুখ দেখে এই মধ্যরাত্রিরে আমি না আবার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলি, তখন তোরও সমস্যা, আমারও সমস্যা। কথাটা বলেই বেলাকে নিজের অতি সন্নিকটে টেনে নিল রায়াজ। নিজের বক্ষস্থলে ঠাঁই দিল প্রেয়সীকে, জড়িয়ে ধরে তলিয়ে গেল ঘুমের দেশে। সকলে ঘুম থেকে উঠে নিজেকে নিজের রুমে আবিষ্কার করে বেলা অবাক হয় বই কি, পর মুহূর্তে বুঝে নেয় এটা রায়াজের কাজ। মুচকি এসে উঠে যায় ফ্রেশ হতে। নাস্তা খেয়ে দুজন বেরিয়ে পড়ে। বেলাকে কলেজ নামিয়ে দিয়ে রায়াজ চলে যায় অফিসে। মেয়ের সকল কার্যকলাপ আর চোখে লক্ষ্য করেন রুমি রওশন। আড়ালে তপ্ত শ্বাস ছাড়লেন তিনি। রাজকে তার পছন্দ না, তেমন কিছু না, তবে কোথাও একটা কিন্তু রয়ে যায়। রায় যে তার মেয়েকে পাগলের মতো ভালোবাসে, সে কথা তার অজানা নয়। তিনি নিজেও চায় রাজ নিজেকে প্রমাণ করুক সে বেলার জন্য যোগ্য পাত্র, কিন্তু রাজ পারবে তো? চিন্তিত মুখে তিনি নিজের রুমের দিকে অগ্রসর হন। কলেজ শেষে বেলাকে আনতে তার কলেজে যায় রায়াজ। ক্লান্ত মুখের স্নিগ্ধ হাসি দেখে বুক ভারী হয় বেলার। এত খাটুনির পরও মানুষটার কিরকম ওষ্ঠ কোণে অমায়িক হাসি ঝুলিয়ে রেখেছে। রায়াজের নিকটবর্তী এসে নিজের ওড়না দিয়ে তার ললাট বেয়ে পড়া শ্বেত জলটুকু মুছে দেয়। মৃদু হাসে রায়াজ। বেলার কোমরের দুপাশে নিজের শক্তপোক্ত হাত চেপে ধরে নিজের কাছে টানে থাকে। নিজের ওষ্ঠের সাহায্যে বেলার মুখের উপর ফু দেয়। মৃদু কেঁপে উঠল বেলা। ওষ্ঠকোণে চিহ্ন হাসি ফুটিয়ে বলে, চল। বাড়িতে পৌঁছে বেলাকে নামিয়ে পুনরায় অফিসে যাওয়ার জন্য উদ্যত হতে রায়াজের হাত টেনে ধরে বেলা। প্রশ্নবিদ্ধ চোখে সেদিকে তাকায় রায়াজ। বেলা বলে, এখন থেকে আমি বাড়ির গাড়ি দিয়েই কলেজ থেকে ফিরবো, আপনাকে আর কষ্ট করে আমাকে আনতে হবে না। কপালে শুকনো ভাঁজ পড়ে রায়াজের। জিজ্ঞেস করে, আমি গেলে সমস্যা কোথায় তোর? মাথা নিচু করে বেলা জবাব দেয়, আপনি না বললেও আমি বুঝতে পারি রায়াজ ভাই, আপনার বেশ কষ্ট হয়। সারাদিন অফিসে তো খাটুনি, তার ওপর আমাকে নিয়ে আসা যাওয়া করা আপনার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যায়। শুধু শুধু দরকার কি এত কষ্ট করার? ড্রাইভার আছে না, উনি আমাকে নিয়ে আসবেন। মৃদু হেসে রায়াজ আলতো করে বেলার গাল স্পর্শ করে জবাব দেয়, তোর কি মনে হয় যেখানে আমি তোকে পাওয়ার জন্য এত কষ্ট করেছি, সেখানে এত সহজে তোকে আমি একা একা ছেড়ে দেব? কখনোই না। অনেক কথা হয়েছে, এবার তাড়াতাড়ি বাড়িতে যা, গিয়ে ঝটপট দুপুরের খাবার সেরে নে। আমি একটু পর ফোন করব। ফোন করার সাথে সাথেই যেন শুনি তুই খেয়েছিস, হয়তো তোর একদিন কি আমার একদিন। কথাটুকু শেষ করে বেলা ললাটে নিজের ওষ্ঠের সিক্ত স্পর্শ এঁকে দেয় রায়াজ। আবেশে চোখ বুঝে নেয় বেলা। বেলার মাথায় হাত বুলিয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হয় রায়াজ। তার যাওয়ার পানে একদৃষ্টে তাকিয়ে থাকে বেলা। কান্না আসে তার। নবাবের মতো পায়ের উপর পা তুলে বসে খাওয়া ছেলেটাও এখন সারাদিন ব্যস্ত থাকে কাজ নিয়ে। কতই না অদ্ভুত এই পৃথিবী, কি থেকে কি হয়ে যায় কেউ তা ধারণা করতে পারে না। দীর্ঘশ্বাস ত্যাগ করে বাড়ির ভিতরে চলে যায় বেলা। কেবলমাত্র ফ্রেশ হয়ে বিছানায় গায়ে লিয়ে দিয়েছে বেলা। সাথে সাথে তার পাশে পড়ে থাকা মোবাইলটি বেজে ওঠে, যা দুদিন আগেই তাকে কিনে দিয়েছিল রায়াজ। ফোন রিসিভ করে অফিস থেকে ভেসে আসে রায়াজের ভারী কণ্ঠস্বর।
খেয়েছিস? সাথে সাথে লাফ মেরে বিছানা থেকে উঠে দাঁড়ায় বেলা। আমতা আমতা করে বলতে থাকে, এক্ষুনি যাচ্ছি, ভুলে গিয়েছিলাম তো। গম্ভীর কণ্ঠে অপর পাশ থেকে পুনরায় উত্তর আসে। যা তাড়াতাড়ি। কথা শেষ করে ফোন কাটতে নিলেই থামিয়ে দেয় বেলা। মায়াবী কণ্ঠে শোধায়, আপনি খাবেন না? ক্লান্তিমাখা কণ্ঠে রাজ উত্তর দেয়, খেয়ে নিবো সময় হলে, তুই তাড়াতাড়ি খেয়ে নে। কথাটুকু শেষ করে ফট করে ফোন কেটে দেয় রাজ। তার কথা বলার ধরন শুনেই বুঝে যায় বেলা এই সময় তার আর খাওয়া হবে না। তার নিজে আর খেতে যায় না। সিদ্ধান্ত নেয় রাজ বাড়িতে ফিরে একসাথেই খাবে দুজন। রাত 10:15। ঠিক তখনই বেলার ফোনে কল আসে রাজের। রিসিভ করতেই সে জিজ্ঞেস করে, কিছু কি লাগবে তোর, নিয়ে আসবো? দুর্বল কণ্ঠে বেলা উত্তর দেয়, তেমন কিছুই লাগবে না, শুধু আপনি হলেই চলবে। মুচকি আসে রায় শীতল কণ্ঠে বলে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কখন আসবেন? একটু পরেই আসছি। প্রতিদিনের মতো আজও রাজের অপেক্ষায় বসে বেলা। সকালে ততক্ষণে খেয়ে দিয়ে যার যার রুমে চলে গেছে। কলিং বেল বাজতেই দৌড়ে গিয়ে দরজা খুলল বেলা। দরজা খুলতেই তার দৃষ্টি এসে ধরা দিল রাজের ক্লান্তিমাখা ঘামার্ত মুখখানা। বেলাকে দেখতে পেয়ে ঠোঁটের কার্নিশে মৃদু হাসি ফুটিয়ে তুলল রায়াজ। সহসা বেলাকে পাজা খুলে তুলে নিয়ে ভিতরে প্রবেশ করলো সে। তখনও রাজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বেলা একেবারে নিজের রুমে এনে নিচে নামিয়ে দিল সে। বেলাকে খাটে বসিয়ে তার পায়ের কাছে বসে পড়ল রাজ। নিজের মাথায় এলিয়ে দিল বেলার কোলে, মুখ গুজে দিল বেলার উদরে। মৃদু কেঁপে উঠে চোখ বুলিয়ে নিল বেলা। বেলার উদ্দেশ্যে রাজ বলল, বেলা, একটা কথা রাখবি আমার? কাপা কাপা কণ্ঠে সে উত্তর দিল, বলুন। তখনও এই রাজ নিজের পাশে থাকা প্যাকেটটা বেলার হাতে ধরিয়ে দিয়ে বলল, এই শাড়িটা পরে একটু সাজবি বেলা, শাড়িতে তোকে খুব দেখতে ইচ্ছে করছে। ঠোঁটে ঠোঁট চেপে নিজের কান্না আটকালো বেলা। মাথা নেড়ে সায় জানালো, যার অর্থ সে পড়বে। পর মুহূর্তে উদাস কণ্ঠে বলে বসল, কিন্তু আমি তো শাড়ি পরতে জানি না। নিঃশব্দ কণ্ঠে রাজ উত্তর দিল, আমার কাছে আয়, আমি পরিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে শাড়ি পরানো শেষ হলে বেলা তাকে নিয়ে ভ্যানিটির সামনে বসালো রয়েছে। পকেট গুঁজে রাখা দুটো বেলি ফুলের মালা বের করলো, যা দেখে বেশ অবাক হলো বেলা। অতি সন্তর্পণে একটা ফুলের মালা গুঁজে দিল বেলার খোপর অন্তরালে, অপরটি নিয়ে বেলার বাঁ হাতে বেঁধে দিল। বেঁধে দেওয়া শেষে নিজের স্পর্শ করলো হাতের তালুতে। পুরো শরীরে এক অদম্য শিহরণ বয়ে গেল বেলার। সাথে করে নিয়ে আসা এক মুঠো চুড়ি পরিয়ে দিল বেলার হাতে। চোখে ভিজে আসছে বেলার। তার কপালে যে এত সুখ লেখা ছিল তা সে ঘ্রণাক্ষরেও টের পায়নি। অজান্তে চোখ বেয়ে গড়িয়ে পড়লো দুফোঁটা জল। ভালোবাসার মানুষের ভালোবাসা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। বেলাকে তৈরি করা শেষ হতেই কপালের মাঝ বরাবর নিজের ওষ্ঠ স্পর্শ এঁকে দিল রায়াজ। আলগোছে বেলাকে কোলে তুলে নিয়ে বেডের দিকে অগ্রসর হলো। তখনও রাজের চোখের গভীরতায় হারিয়ে বেলা। প্রণয়ের অতল গহীনে ডুবে যাওয়া যেতে যেতে নিজের সংযত টেনে নিল রায়াজ। ঘন ঘন নিঃশ্বাস টেনে নিজেকে শান্ত করলো। বেলার বয়স এখন অনেক অল্প, তা ভুললে চলবে না। প্রিয়সীর বুঝে থাকা আখি দুটোর মাঝে নিজের ওষ্ঠের সিক্ত স্পর্শ দিয়ে নিজের বক্ষপাজুরে চেপে ধরে ঘুমের দেশে তলিয়ে গেল। সকালের নাস্তা টেবিলের সকলে একত্রে নাস্তা করতে বসলো। হঠাৎ করে জহির রওশন রাজের উদ্দেশ্যে বলে উঠলেন, কাল রাতে রুহানি ফোন করেছিল, টিয়ার বিয়ে ঠিক হয়েছে। দেখতে এসে হুট করে নাকি হয়ে গেছে সব। ছেলে অস্ট্রেলিয়া থাকে, দেশে এসেছে, আবার কিছুদিন পর চলে যাবে। তাই দ্রুত বিয়েটা সেরে নিতে চায় তারা। তাই ছোটোখাটো করে ঘরোয়াভাবে আকদের ব্যবস্থা করা হয়েছে। বাড়ির সকলকে যেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে। সকলে আজকে রওনা হচ্ছি, আশা করছি তুমিও সেখানে উপস্থিত থাকবে। খাবার খেতে খেতে রাজের উত্তর, অফিসে অনেক কাজের প্রেশার, তাছাড়া সেখানে থেকে আমার কোনো কাজ নেই, তার চেয়ে বরং তোমরাই যাও। ছেলের মুখের দিকে কয়েক পলক তাকিয়ে থেকে জহির রওশন বললেন, ঠিক আছে, তোমার কাজ নিয়ে তাহলে তুমি থাকো, কিন্তু বেলা আমাদের সাথে যাবে। ভাবলেশীন ভঙ্গিতে রাজ উত্তর করলো, বেলার সেখানে গিয়ে কি কাজ বলো তো? তাছাড়া যেখানে আমি যাচ্ছি না সেখানে ওর উপস্থিতি অনাকাঙ্ক্ষিত। জহির রওশন আর কিছু বলল না। ছেলে তার বড় হয়েছে, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, তাই তার কথা বাড়ালেন না তিনি। তবে রাজের এমন প্রত্যুত্তর শুনে ঘনঘটা মেঘের এসে হানা দিল বেলার চিত্তপটে। প্রায় যেন কেঁদেই দিবে সে। রাগে হয় তার ভীষণ, কান্না পায়, তবে মুখ ফেটে রাজের কথার প্রেক্ষিতে কিছু বলতে পারে না সে। তাই মুখে কুলু পেটে বসে রয়।
খাওয়া শেষে রাজ বেলার উদ্দেশ্যে বলে, যা তাড়াতাড়ি রেডি হয়ে আয়। আমি গাড়িতে তোর জন্য অপেক্ষা করছি। গোমরামুখ করে বেলা উত্তর দেয়। আজকে যাব না। ভ্রুকুচকে সে জিজ্ঞেস করলো, সমস্যা কি, যাবি না কেন? মৃদু কণ্ঠে বেলা প্রত্যুত্তর করে। ইচ্ছা করছে না। খানিক বেলার মুখের দিকে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ত্যাগ করে রাজ মাথা নেড়ে বলে, ঠিক আছে, যাস না, কিন্তু কাল থেকে কোনো প্রকার মিস করা যাবে না। বেলা কিছু বলে না। বেলাকে নিজের কাছে টেনে নেয় রাজ। আলতো করে কপালে চুম্বন এঁকে দিয়ে নিজের গন্তব্যে বেরিয়ে পড়ে সে। এক ছুটে নিজের রুমে চলে যায় বেলা। কেঁদে কেটে একেবারে অবস্থা খারাপ করে ফেলে নিজের। তার টিয়াপুর বিয়েতে যাওয়ার খুব ইচ্ছে, কিন্তু রাজ তাকে যেতে দিচ্ছে না কেন তা ভেবে পায় না সে। ব্যাকপ্যাক নিয়ে দুপুরের দিকে হাজির হয় অর্পিতা। বেলাকে খুঁজতে খুঁজতে তার রুমে গিয়ে স্থগিত হয় সে। দুহাতে বেলার মুখখানা আগলে ধরে বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করে, কিরে বেলা, তোর চোখ মুখের এ অবস্থা কেন? আর কেঁদেছিস কেন এভাবে? ভাই কিছু বলেছে? দুদিকে মাথা নাড়ে বেলা, যার অর্থ না। পর মুহূর্তের নিজ থেকেই সকল ঘটনা খুলে বলে অর্পিতাকে। রাজের উপর এবার চরম রাগ হয় অর্পিতার। ফোন লাগায় ভাইয়ের উদ্দেশ্যে। ওপাশ থেকে ফোন রিসিভ হতে ঝাঁঝালো কণ্ঠে সে বলতে লাগে, সমস্যা কি তোর ভাই? তুই না গেলে না যাবি, তাই বলে তুই বেলাকে কেন আটকাবি? বরফের ন্যায় শীতল কণ্ঠে রাজ উত্তর করে, কারণ সে আমার স্ত্রী, আর আমার স্ত্রীর সাথে আমি কি করব না করব তার কৈফিয়ত আমি কাউকে দেব না। এবার যেন আরো বেশি রেগে যায় অর্পিতা। রাগান্বিত কণ্ঠে রাজের উদ্দেশ্যে বলে, ফালতু কথা বন্ধ কর ভাই, ও একটা বাচ্চা মেয়ে, তুই কি করে ওর সাথে এমন করতে পারিস? ভুলে যাস না তোর আর ওর বয়সের মধ্যে অনেক তফাৎ। তুই এখন যা বুঝিস ও তা কম বোঝে। তোর আর ওর মন মানসিকতা এক নয়। কেঁদে কেটে মেয়েটা একেবারে অবস্থা খারাপ করে ফেলেছে, চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। এতই যখন ভালোবাসিস, নিজের জেদকে প্রাধান্য দিয়ে নিজের ভালোবাসাকে প্রাধান্য দে। ওপাশ থেকে রাজের গম্ভীর কণ্ঠ কর্ণপাত হয়। বাড়িতে এসে কথা বলছি। কথাটা শেষ করেই ফট করে ফোন কেটে দেয়। পুনরায় ফোন করে না অর্পিতা। ভাইয়ের উদ্দেশ্যে ছোট একটা টেক্সট করে দেয়। বিরক্তিতে হাঁসফাঁস অবস্থা রাজের। এত মানুষের ভিড়টা মোটেও সহ্য হচ্ছে না। তার উপর চৈত্যের ভ্যাবসা গরম। আশেপাশে চোখ বুলিয়ে সে বেলাকে খুঁজতে ব্যস্ত। টিয়াদের বাড়িতে আসার পর থেকে একবার চোখেও পড়েনি মেয়েটিকে। এখানে এসে কেমন তার কথা বেমালুম ভুলে গেছে সে। অর্পিতার টেক্সট পাওয়ার খানিক বাদে বাড়িতে ফিরে এসে যখন বেলার বিধ্বস্ত অবস্থা দেখেছিল রাজ, তখন আর নিজের জেদে অড়ল থাকতে পারেনি সে। বাধ্য হয়ে আসতে হয়েছে এখানে তাকে। লম্বা করে শ্বাস ত্যাগ করে সে হাঁটতে হাঁটতে ছাদের দিকে চলে যায়। গিয়ে তার চোখ পড়ে কয়েক দল মেয়ের মাঝে বসে আছে বেলা। সকলে হাসি ঠাট্টায় মেতে। কিছুক্ষণ বাদেই টিয়ার গায়ে হলুদ। ঘরোয়াভাবে সবকিছু করা হয়েছে। বেলার দিকে এগিয়ে যাবে সে, তার পূর্বেই মেয়েগুলো বেলাকে টেনে কোথাও একটা নিয়ে যায়। এবার বেশ রাগ হয় রাজের। অপেক্ষার পর শেষ হচ্ছে না তার যেন। অবশেষে ঠিক সন্ধ্যার দিকে নিজের প্রিয়তাকে দেখে নিজের তৃষ্ণার্ত আখির তৃষ্ণা মেটায় সে। লাল টুকটুকে একটা জামদানি পড়ে আছে বেলা। সাহায্য বলতে কেবল কানে এক জোড়া দুল। তার পাশে খিলখিল করে হেসে চলেছে কয়েক দল মেয়ে। শুরু হয় হলুদ দেওয়ার পালা। এক এক করে সকলে হলুদ লাগায় টিয়াকে। মেয়েগুলো তখনই বেলাকে ছেড়ে কিছু দূর এগোতেই সুযোগ বুঝে ফট করে বেলাকে হির হির টানতে টানতে রুমের ভিতরে নিয়ে আসে রায়াজ। চেপে ধরে তাকে দেয়ালের সাথে চিবিয়ে চিবিয়ে বলতে থাকে, সারাদিন কোথায় ছিলি? হ্যাঁ, এখানে এসে বেশ ডানা গজিয়েছে তোর, তাই না? আমার কথা তো বেমালুম ভুলেই গেছিস। কম্পনরত ওষ্ঠ নেড়ে বেলা জবাব দেয়, আসলে তেমন কিছুই না, ওই আপুগুলোই আমাকে আসতে দিচ্ছে না, সত্যি বলছি। কিছুটা রাগ দমে এলো বুঝি এবার রায়াজের। আলতো করে নিজের বুকের মাঝে চেপে ধরে বেলাকে ভালোবাসার আবেশে মুড়িয়ে নেয় দুজন দুজনকে। আকস্মাৎ দরজায় করাঘাত পড়তেই রাজকে বেশ খানিক দূরে দাঁড় করালো। বিরক্তিকর মুখ নিয়ে দরজার দিকে এগিয়ে যায় রাজ। দরজা খুলতেই হুড়হুড় করে ভিতরে প্রবেশ করে সেই মেয়েগুলো। খিলখিল হাসতে হাসতে রাজের উদ্দেশ্যে বলে, কি রাজ ভাই, এতটুকুতেই তর্স হইল না? যেই সুযোগ পেলে অমনি বউকে নিয়ে চলে এলে ঘরের ভেতরে। তবে তোমার মনস্কামনাকে এক বালতি পানি ঢেলে এখন আমরা বেলাকে নিয়ে যাচ্ছি, যা করার পরে করো। আবারও পড়লো হাসির রোল। অস্বস্তিতে পড়ে গেল বেলা। মেয়েগুলোর দিকে চোখ পাকিয়ে তাকিয়ে ধমকে উঠল রায়াজ। চুপচাপ এখান থেকে বের হয় এখন।
ভেংচি কেটে একটি মেয়ে বলে উঠল। বিয়ে তো হব, কিন্তু তোমার বউকে নিয়ে। বলে বেলাকে টানতে টানতে নিজেদের সাথে নিয়ে গেল মেয়েগুলো। সেদিকে তাকিয়ে কপালে ভাঁজ ফেলল রায়াজ। আজকে তার বউ আর তার নেই, তা বেশ টের পাচ্ছে সে। ছাদের এক পাশে চলছে হলুদের অনুষ্ঠান, তারই অপর পাশে চিলেকোঠায় ঘরটিতে বেলাকে নিয়ে এলো মেয়েগুলো। এক প্রকার চেপে ধরলো তাকে। একটা মেয়ে জিজ্ঞেস করলো, কি রে বেলা, সত্যি সত্যি তোর রাজ ভাইয়ের সাথে বিয়ে হয়েছে? অবাক চোখে তাকিয়ে বেলা মৃদু মাথা নাড়ল। আরেকজন বলল, কিন্তু এটা কি করে সম্ভব? তোর আর রাজ ভাইয়ের মধ্যে তো বয়সের অনেক তফাৎ, তাহলে কি করে কি? চুপ করে রইল বেলা, কিছু বলল না। আগের মেয়েটি এবার গোমরা মুখ করে বলল, কত স্বপ্ন ছিল আমার জানিস, আমি রায়ার ভাইয়ের বউ হব, তার সাথে সুখের সংসার করব। কত পছন্দ করতাম তাকে আমি, মাঝখান থেকে তুই এসে ট্রফিটা মেরে দিলি। অস্বস্তিতে পড়ে গেল বেলা। কি বলবে এখন সে? পাশের মেয়েটি অপর মেয়েটিকে খোঁচা মেরে বলল, চুপ কর তো তুই, তোর এই ছ্যাঁকার গল্প আর শুনতে ইচ্ছে করে না। আচ্ছা বেলা, তোদের মধ্যে সব ঠিকঠাক তো? হয়েছে তো? বলে বেলাকে কনুই দিয়ে গুঁতো মারল। ভ্রুকুচকে নিল বেলা, জিজ্ঞেস করলো, কি হবে? কিসের কথা বলছো? বিরক্তিকর মুখভঙ্গি বানিয়ে মেয়েটি বলল। কিসের কথা বলছি জানিস না বুঝি? বেলা দুদিকে মাথা নাড়ালো। মেয়েটি কপাল চাপড়ে বলল, বাসর হয়নি তোদের? নে এটা খা। গোল গোল চোখ করে বেলা জিজ্ঞেস করলো, এটা আবার কি? এটা একটা জুস, খা খা। দ্বিধাদ্বন্দ্বে ভুগতে ভুগতে বেলা হাত তুলে নিল গ্লাসটা। কেবল সে না, সকলের হয়ে একটা করে গ্লাস। হয়তো সকলে এই জুসটা খাবে, তাই সে আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে শেষ করলো পুরো গ্লাস। তৎক্ষণাৎ ইচ্ছো মাথা ঘুরে উঠল বেলার। মেয়েগুলোর উদ্দেশ্যে অকপট কণ্ঠে বলে, আমার কেমন মাথা ঘোরাচ্ছে। ফিসফিস করে একটা মেয়ে বলল, যাক, কাজ শুরু হয়ে গেছে। পর মুহূর্তে বেলাকে উদ্দেশ্য করে বলল, বেলা তুই বরং নিজের ঘরটাই চলে যা, তোর তো শরীর খারাপ করছে বললি, তুই গিয়ে কিছুক্ষণ বিশ্রাম কর। মাথা নেড়ে বেলা ঢুলতে ঢুলতে চলে গেল রুমের উদ্দেশ্যে। রুমে প্রবেশ করে ঝাপসা চোখে আশেপাশে রাজকে খুঁজতে লাগলো। রুমের কোথাও হদিশ মিলল না তার। কেমন হাঁসফাঁস লাগছে বেলার। তার মাথা না ঘামিয়ে ধরাম করে বিছানায় গায়ে লিয়ে দিল। বিয়েবাড়ির উপস্থিত কাজিনদের সাথে এতক্ষণ আড্ডায় মেতেছিল রায়াজ। অবশ্য তাকে এক প্রকার জোর করে নিয়ে যাওয়া হয়েছে সেখানে, কিন্তু তার মন টিকছিল না। তার মন তো অন্যদিকে। চোখ তার সারাক্ষণ বেলাকেই খুঁজে চলছিল। যেই বেলাকে রুমের দিকে অগ্রসর হতে দেখলো, হাঁসফাঁস করতে করতে সে কোনো রকম বেরিয়ে এলো সেখান থেকে। রুমে প্রবেশ করতেই তার চোখ চরক গাছ। দ্রুত গিয়ে রুমের দরজা বন্ধ করে ফ্লোর থেকে বেলার পরিহিত শাড়িটি হাতে তুলে বেলার কাছেই এগিয়ে গেল সে। মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, বেলা, এই বেলা, কি হয়েছে তোর? এভাবে শাড়ি খুলে শুয়ে আছিস কেন? ঝাপসা চোখে রাজের দিকে তাকিয়ে বেলা উত্তর দিল, আমার খুব গরম লাগছে তাই। গরম তো তার নিজেরও লাগছে, তাই বলে এত গরমও না যে এসি থাকা সত্ত্বেও এত শোচনীয় অবস্থা হবে। অকস্মাৎ বেলা জোরে হেসে উঠল। ঢুলতে ঢুলতে উঠে বসলো। যাই নয় তাই বকে যেতে লাগলো মুখ দিয়ে। খটকা লাগলো রায়াজের। উল্টোপাল্টা আবার কিছু খায়নি তো? বিয়ে বাড়ি বলে কথা, খাওয়াটা অনাকাঙ্ক্ষিত নয়। বেলাকে নিজের কাছে টেনে নিল রায়াজ। ফলস্বরূপ কথা বলার দারুণ বেলার মুখ থেকে ভেসে এলো এক তিক্ত ঝাঁঝালো গন্ধ। যা বুঝার বুঝে নিল সে। দ্রুত তাকে নিয়ে ওয়াশরুমে ঢুকলো সে। ফ্রেশ করিয়ে এনে বসিয়ে নিজে চলে গেল বাইরের দিকে। এক গ্লাস লেবু জলের আশায় কাঙ্ক্ষিত জিনিসটি হাতে পেয়ে দ্রুত রুমে প্রবেশ করলো সে। বেলার দিকে দৃষ্টি ফেলতে কদম থমকে গেল তার। নিঃশ্বাস হতে লাগলো ভারী। মৃদু মৃদু কদম ফেলে এগিয়ে গেল সে সমীপে। সামনে এগোতেই তাকে এক প্রকার ঝাপটে ধরল বেলা। নেশা জড়ানো কণ্ঠে শোধালো, জানেন ওই আপুগুলো আমাকে কি জিজ্ঞেস করেছিল আমাদের বাসর হয়েছে কিনা, কিন্তু আমাদের তো হয়নি, তাই আমি নিষেধ করে দিয়েছি। বলেই মাথা নত করে কিছু একটা ভাবতে লাগলো। পর মুহূর্তে নিজ থেকে আবার বলে উঠল, কিন্তু কেন হয়নি? হওয়া উচিত, তবে আজকেই হোক, চলুন আমরা বাসর করি। এদিকে দিয়ে রাজের অবস্থা খারাপ। তার চোখ আটকে আছে বেলার পরিধেয় বস্ত্রের উপর। কি পড়ে আছে এই মেয়েটা, তার উপর তার এই উল্টাপাল্টা কথাবার্তা। নিজেকে আর কোনোভাবে দমানো যাচ্ছে না। এরই মাঝে বেলার রাজকে জোর করতে লাগলো, চলুন আজকে আমরা বাসর করেই ছাড়বো। কি হলো, বাসর আজকে হবেই হবে।
নিয়ন্ত্রণের বাঁধ ভাঙল এবার রায়াজের। ঘন হাসকি স্বরে সে বলল, তবে তাই হোক। সকালে ঘুম থেকে উঠে নিজেকে বিধ্বস্ত অবস্থায় বিছানায় আবিষ্কার করলো বেলা। চারপাশে চোখ বুলিয়ে খুঁজতে লাগলো রায়াজকে। মাথায় অজস্র যন্ত্রণা হচ্ছে তার, ব্যথায় এক প্রকার ফেটে যাচ্ছে যেন। মাথা চেপে ধরে উঠে বসলো সে। কিছুক্ষণ বসে থাকার পর চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে নিচে নেমে এলো রাজের খোঁজে। লিডিং রুমে এক পাশে দাঁড়িয়ে রাজ, তার সামনে কালকের সেই মেয়েগুলো মাথা নিচু করে দাঁড়িয়ে। রাজের মুখভঙ্গি দেখে মনে হচ্ছে সে খুব রেগে আছে বর্তমানে। তার ওই সমীপে মেয়েগুলো মাথা নিচু করে কাচুমাচু করে যাচ্ছে, সেদিকে পা বাড়ালো সে। গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে এখানে? বেলা কণ্ঠস্বর কর্ণহুড়ে পৌঁছতেই কিছুটা শান্ত হয়ে এলো যেন রায়াজ। ফিরে তাকালো সে। মেয়েগুলোর দিকে এক প্রকার অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে এগিয়ে গেল বেলার দিকে। আলতো করে গাল স্পর্শ করে জিজ্ঞেস করলো, ঠিক আছিস তুই? কোনো সমস্যা হচ্ছে না তো? মাথা নাড়লো বেলা। কৌতূহল দৃষ্টি নিক্ষেপ করে জিজ্ঞেস করলো, আমার আবার কি হবে? দীর্ঘশ্বাস ত্যাগ করলো রাজ। এই মেয়ের দেখি কাল রাতের কথা কিছুই মনে নেই। সে বলল, না কিছু না, চল কিছু খেয়ে নিবি। রাতের বেলা খুব অল্প সংখ্যক মানুষের উপস্থিতিতে ঘরোয়াভাবে টিয়ার আকন্দ সম্পন্ন হলো। পুরোটা সময় বেলার এক হাত নিজের হাতের মুঠোয় বন্দি করে নিজের সাথে নিয়ে ঘুরেছে রায়াজ। পরের দিন সকল মেহমান এক এক করে ছুটলো যার যার নিজাঙ্গিনায়। রায়াজরাও চলে এলো। দেখতে দেখতে কেটে গেল কয়েক মাস। এখনো বাড়ি থেকে তাদের সম্পর্কের কোনো স্বীকৃতি দেওয়া হয়নি, তবে মনে মনে সকলেই মেনে নিয়েছে সবটা। এখন কেবল মুখে স্বীকার করাই বাকি বইকি। বর্তমানে নিঃশহরে নেই রাজ। ব্যবসায়িক কাজে ছুটছে হয়েছে তাকে চট্টগ্রাম। ফিরবে সে কয়েকদিন পর। সকালে টেবিলে বসে নাস্তা খাচ্ছিল বেলা। অকস্মাৎ তার গা কেমন গুলিয়ে এলো। বমি হবে বুঝি। সত্তর উঠে দাঁড়ালো সে। দৌড়ে বেসিনের সামনে গিয়ে গড়গড় করে বমি করে দিল। মেয়ের আচমক বমি করতে দেখে ঘাবড়ালেন রুমি রওশন। ছুটিয়ে গেলেন মেয়ের কাছে, মাথায় হাত চেপে ধরে রইলেন। ক্লান্ত বেলা ভরসার এক স্থল পেয়ে নিজেকে সম্পূর্ণ ভার ছেড়ে দিল মায়ের উপর। মেয়েকে নিয়ে তিনি নিজের রুমে এলেন, বিছানায় শুয়ে দিলেন। জিজ্ঞেস করলেন, কি হয়েছে? এমন বমি করলি কেন হঠাৎ? উল্টোপাল্টা কিছু খেয়েছিস কি? ক্লান্ত কণ্ঠে বেলা উত্তর দিল, না, তেমন কিছুই খাইনি। কয়েকদিন ধরেই এমন বমি বমি হচ্ছিল। বেলার কথার সমাপ্তি ঘটতে এবার মেয়ের দিকে সন্ধিহান দৃষ্টি নিক্ষেপ করলেন রুমি রওশন। মেয়ে তার এমনিতে যা পাকা পেকেছে, কাউকে না জানিয়ে বিয়ে করে নিল। এবার না জানি সন্দেহ হলো তার, তাই নিজের কাছে থাকা প্রেগন্যান্সি কিট মেয়ের হাতে ধরিয়ে দিয়ে বললেন, নে টেস্ট কর। ভ্রুকুচকে সে জিজ্ঞেস করলো, কি এটা? ধমকে উঠলেন রুমি রওশন। কিসের টেস্ট আর এটা কিভাবে ব্যবহার করে আমি জানি না। মাথায় হাত দিয়ে বসে আছেন রুমি রওশন। এইটুকুন একটা বাচ্চা মেয়ে কিনা আরেক বাচ্চার মা, কথা ভাবতেই মাথা ঘুরে উঠলো ওনার। ইচ্ছে করছে চাপড়ে গাল লাল করে দিতে। বয়স কতই বা হবে, কেবল 17। এই বয়সে আরেকটা প্রজন্মকে নিজের মধ্যে নিয়ে ঘুরছে এই মেয়ে। আর আগে হিতাহিত জ্ঞান হারিয়ে তিনি বেলার গালে সর্বশক্তি প্রয়োগ করে দিলেন এক চর। দুদিন বাদে ফেরার কথা হলেও আজকে ফিরেছে রায়াজ। নিজের ছোট্ট বউকে রেখে এতদিন অদূরে থাকতে তার মন টিকে নেই, তাই দ্রুত কাজ সেরে ফিরে এসেছে সে। নিজের রুমে ফ্রেশ হয়ে সে বেলার রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। রুমের মধ্যে আশেপাশে কোথাও তাকে দেখতে না পেয়ে কপাল কুঁচকে নেয় সে। কিছু দূর এগোতেই ছোট মায়ের রুমের ভিতর থেকে শোরগোল শব্দ শুনতে পায়। কৌতূহলবশত সেদিকেই এগোয় সে। কিছু বাক্য নিজের কর্ণকুড়ে পৌঁছাতেই থমকে যায় যেন তার পা জোড়া। রুমি রওশনের রুমে উপস্থিত বাড়ির সকলে। ডক্টর বেলাকে চেক আপ করছে। চৈতন্য হারিয়ে বিছানায় পড়ে বেলা। চেক আপ শেষে ডক্টর সকলের উদ্দেশ্যে বলল, শি ইজ প্রেগনেন্ট। এই অবস্থায় মাথা ঘুরে পড়ে যাওয়া খুবই নর্মাল একটা বিষয়, তাই ঘাবড়ানোর কিছু নেই। খেয়াল রাখবেন তার। আজ আমি আছি, আর কোনো প্রয়োজন পড়লে ডাকবেন। ডাক্তারের কথা শুনে উপস্থিত সকলের চোখ বেরিয়ে আসার উপক্রম। পর মুহূর্তে সকলে নিজেদের সামলে নেয়, খুব স্বাভাবিকভাবেই নেয় বিষয়টা। দরজার সামনে দাঁড়িয়েছিল রায়াজ। ধীরে ধীরে কদম ফেলে সে এগিয়ে আসে ভিতরে। রায়াজকে এই সময় ঢাকায় দেখে সকলে অবাক হয় বইকি। নিজেদের ধাতস্থ করে এক এক করে সকলে বেরিয়ে যায় রুম থেকে। বেলার পাশে গিয়ে বসে রায়াজ। আলতো করে নিজের হাতের মুঠোয় আগলে নেয় বেলার ডান হাত। হাতের পাতায় নিজের অস্ত্র স্পর্শ করে। মৃদু কম্পিত হয় বেলার চোখের পাতা। কিয়ৎকাল ব্যয় হতেই চোখ মিলে তাকালো সে। রাজকে নিজের নিকটবর্তী দেখে চমকায় বেশ। বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি? মৃদু হাসে রায়াজ। খাটের কার্নিশে আছুয়া হয়ে বেলাকে নিজের বুকে টেনে নেয়।
রাজের হৃদস্পন্দন মনোযোগ সহকারে শুনতে লাগে বেলা। আবারও জিজ্ঞেস করে, বললেন না? মন ঠিক ছিল না, তাই ছুটে এলাম। আর এসেই এত সুখময় বার্তা কর্ণপাত হবে ভাবিনি। মন খারাপের ভঙ্গিতে বেলা বলল, সুসংবাদ কোথায়? আমি তো অসুস্থ হয়ে পড়েছি। এটা বুঝি আপনার কাছে সুখবর হলো? তোর এই অসুস্থতার মাঝে এক বিশাল সুখ নিমজ্জিত। অবাক চোখে তাকিয়ে বেলা জিজ্ঞেস করে, কি সেটা? বেলার কোলে মাথা রেখে তার উদরে মাথা গুজিয়ে দিল রাজ। উত্তর করে, এখানে সেই সুখ লুকায়িত, নতুন মেহমানদের আগমন ঘটছে। আপনা আপনি বেলার চোখ বেয়ে গড়িয়ে পড়লো এক ফোঁটা অশ্রু। কম্পন্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, সত্যি? বেলার কপালে নিজের ওষ্ঠের সিক্ত স্পর্শ এঁকে দিয়ে রাজ উত্তর দেয়। হুম। তৎক্ষণাৎ রাজের বক্ষস্থলে মুখ গুজল বেলা।